আমার কোয়েশ্চেনটা হলো যে তুমি কন্টেন্ট বানাচ্ছ এই বিষয়টাই অলৌকিক বিষয়টার ওপরই কেন এবং ইউটিউবেই কেন? ভালো প্রশ্ন। তো চ্যানেলটাকে একা পুরো রেকর্ডিংস থেকে স্টার্ট করে ভিডিও ক্যামেরা এডিটিং, সব থেকে বড় কথা স্ক্রিপ্টিং, সব কিছু কি করে একা সামলাও? হ্যাঁ, দেখ, ব্যাপারটা হলো যে এক্ষেত্রে একদিকে ব্যক্তিগত জীবন, একদিকে ইউটিউবের জীবন বলা যেতে পারে অ্যাজ এ ইউটিউবার। তো দুটো ব্যালেন্স করা খুবই প্রবলেমেটিক। তো তুমি সেটা কিভাবে করো? অবশ্যই ব্যক্তিগত জীবনের তো একটা আলাদা দাবি থাকে। অনেক দর্শক আছেন যারা বাবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু বাবি ফোন ধরেন না। ধরার হয়তো সুযোগ হয় না, সেটা কেন হয় না? হ্যাঁ, এটা একটা বড় অভিযোগ বটে। তোমার তো একটা নিজের নির্দিষ্ট পেশা আছে, তুমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত। অন্যদিকে তুমি ইউটিউবারও, তো তুমি ইউটিউবার হওয়ার কথাটা ভাবলে কেন? দেখ, বিষয়টা কি বলতো। যে পডকাস্ট কেন, ভয়েস ওভার কেন নয়? মানে এটা কি কন্টেন্টের কোনো প্রবলেম বা কিছু? হ্যাঁ, এটা মনে হতে পারে অস্তিত্বের সংকট থেকে উদ্ধার পাওয়ার একটা চেষ্টা। শুধু পা ধরতে বাকি যে আপনার ঘটনা শুনেছি, আপনি দয়া করে আসুন। তারা চান না, তারা বানিয়ে বানিয়ে বলবেন। যাই হোক, 10টা লোককে তো আমি বোঝাতে পারবো না, তাই আজকে এই কথার মধ্য দিয়ে কিছুটা যদি তুলে ধরা যায়, সেই মানুষগুলো যা কষ্ট পেয়েছেন তাদের ভিডিও শেয়ার করার পর যখন এই ধরনের কমেন্টগুলো আসে, হয়তো কিছুটা প্রলেপ তাদের সেই ক্ষততে পড়বে বলে আমি মনে করি। নমস্কার, আমি চিরশ্রী চক্রবর্তী। আপনারা হয়তো এই প্রথমবার আমাকে দেখছেন এই চ্যানেলে, তবে যারা এই চ্যানেলে একটু আগে থেকে আছেন তারা হয়তো আমার কণ্ঠ, আমার উপস্থাপনা আগেও শুনেছেন। আমি আজকে সঞ্চালনার কাজে আছি। যিনি সচরাচর থাকেন তিনি আজকে আমাদের গেস্টের আসনে বসে আছেন, মাননীয় শ্রী চন্দন চক্রবর্তী। আমি তার বড় মেয়ে, আমার পরিচয়টা দেওয়া ভালো। ব্যাপারটা হচ্ছে, আমাদের এই চ্যানেল সাধক অলৌকিক রহস্য গত 3 বছর ধরে দর্শকের কাছে বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা উপস্থাপন করছে। আমি হয়তো ডাইরেক্টলি চ্যানেলের সাথে যুক্ত নই, তবে আমি আমার নিজের বাবিকে দেখেছি রাত 2-3টে অবধি জেগে জেগে চ্যানেলের কাজ করতে, স্ক্রিপ্ট লিখতে, এডিটিং তো বটেই। তো আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, আর সেই প্রশ্নগুলো যারা এই চ্যানেলের একনিষ্ঠ অনুরাগী তাদের মনেও হয়তো সেই একই জিনিস, সেই একই প্রশ্ন জেগে উঠেছে। তো আজকে সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করে নেওয়ার পালা। তো চলে আসি আমাদের মাননীয় শ্রী চন্দন চক্রবর্তীর কাছে। তো ভাবি, আজকে তোমাকে আমি অতিথির সিটে স্বাগত জানাই। কেমন লাগছে বলো? নমস্কার প্রিয় দর্শক। আহ, আমার পরিচয় তো আহ, আমার মেয়ে দিয়েই দিয়েছে। আসলে এই পরিস্থিতিটার একটা প্রয়োজন ছিল এবং সেই কারণে আমি আহ, ভাবছিলাম যে আপনারা তো কমেন্টে অনেক কিছু আপনাদের প্রতিক্রিয়া জানান, এবং সেই প্রতিক্রিয়াগুলোর যথাযথ উত্তর দিতে গেলে সবসময় কমেন্ট সেকশনে সেগুলো দেওয়া যায় না, কিংবা অনেক বলার কথা থাকে। আর বিশেষ করে এখন যখন পডকাস্ট ভিডিও শুরু হয়েছে, আমার বলার পালা কম, অতিথিদের বলার সুযোগটা বেশি থাকে। তা সে কারণে ভাবলাম যে আজকে এই অতিথির সিটে বসে আপনাদের সাথে কিছু আলাপচারিতার সময় যদি কাটানো যায়। তাই সেই জন্য আমি এই কথাটা যখন ভাবছিলাম, তখন আমার মেয়ে আমাকে প্রস্তাব দিল যে তাহলে বাবা, তুমি আজকে কিছু বলো, আর কিছু যদি প্রশ্ন আমি তোমাকে করি। আমি বললাম সেটা ভালো কথা, সেটা একসাথে দর্শকদের সঙ্গেও একটা বিরাট সংযোগ সৃষ্টি করবে। সেটা সব দিক থেকে খুব ভালো এবং বড় সুযোগ। অনেকে হয়তো নিজেদের প্রশ্নের উত্তর পাবেন, কিংবা নতুন করে প্রশ্ন জাগবে, কিংবা আমারও অনেক কিছু বলার সুযোগ থাকবে। তো যাই হোক, আজকে নতুন অন্যরকম লাগছে, এটা তো বলাই বাহুল্য যে অন্যরকম লাগছে। এই সিটে তো আমি বসি না। আহ, এবং স্ট্রাকচার যেটা দেখছেন, অবশ্যই বুঝতে পারছেন সেই আমাদের বেঞ্চটা নেই, দুটো
সিট, যেটা ক্যামেরার অনেকে প্রস্তাব করেছিলেন দর্শকরা যে অ্যাঙ্গেলটা ঠিক করা দরকার, সেই চেষ্টাটা আমি করেছি যাতে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা ক্যামেরার দিকে আসে। সেটা অনেকটাই 90 ডিগ্রি হয়ে যাচ্ছিল, এটা কিছুটা হলো সুবিধা। তো তাহলে আজকে শুরু করা যাক চিরশ্রী আমাদের এই আলাপচারিতার পর্বে। তো আমার যে ফার্স্ট কোয়েশ্চেন, আমাদের দর্শকের মধ্যেও কোয়েশ্চেনটা রয়েছে যে তোমার ইউটিউবে জার্নিটা শুরু হলো কবে থেকে? আসলে শুরু হয়েছিল বছর তিনেক আগে, তো 2022 সালের 23শে অক্টোবর। এইবারে জার্নি যদি বলেন তো অবশ্যই সেটা একটা যাত্রাপথ ছিল, তবে অতটা সচেতন হয়ে আপনাদের অনেকের কটাক্ষটাকেই ধার নিয়ে বলি ব্যবসা করব বলে চিন্তা করিনি বা আসিনি। তবে পথিক পথ হাঁটা শুরু করে সবারই যে একটা একেবারে সুসংগঠিত সুপরিকল্পিত পথ নির্দেশিকা থাকে, আমার কিন্তু সেরকম কিছু ছিল না। আমি কিছু মানুষের থেকে অনুপ্রাণিত হয়েছিলাম, যেটা আরও অনেকে হয়ে থাকে। সেই অনুপ্রাণিত হওয়ার সূচনাতেই আমি শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু আধ্যাত্মিকতা নয়, এবং সেই বিষয়টা ছিল সম্পূর্ণ একটি অন্য জায়গা। অলৌকিকতা তো বটেই, লৌকিক বিষয় নয়, সেটা বেশিরভাগ মানুষের চোখে ভৌতিক কিছু বিষয় নিয়ে। চ্যানেলটার নাম ছিল কৃষ্টিধারা, এখন আর নেই। দু একজন বলেন কোথায় গেল, ওটা আমি ডিলিট করে দিয়েছি। তো বিষয়টা হলো যে সেই থেকে শুরু, কিন্তু খুব একটা সাড়া পাইনি, সাবস্ক্রাইবারও খুব একটা বাড়িনি। তো আমি চ্যানেলটা ছেড়ে দেবো এটা কখনো ভাবিনি। তাই সেই রকমভাবেই কোনো একদিন মনে হলো যে আচ্ছা, অলৌকিকতা নিয়ে যদি কাজ করতে হয় তাহলে তো অলৌকিকতা অনেক রকমই আছে, শুধুমাত্র ভৌতিক বিষয়ে দিয়ে মানুষকে শিহরিত করাটাই তো অলৌকিকতার একমাত্র পথ হতে পারে না। তা সেই জন্য আমি সেই মুহূর্তে মনে করলাম যে সাধকদের জীবনেও তো অনেক ঘটনা থাকে, অনেক ঘটনা। তখন আমি বলতে পারেন এই বিষয়টা নিয়ে একদম জিরোতে ছিলাম, একদম জিরো, শূন্য। আজও যদিও শূন্যতেই রয়েছি, কিন্তু তখন একেবারে বিগ জিরো ছিল। তখন আমি একদিন শুরু করলাম এই কাজটা, এবং বলাই বাহুল্য 1.5 মাসের মধ্যে প্রবল সাড়া পেলাম অদ্ভুতভাবে। অবশ্য সেক্ষেত্রে আগের চ্যানেলটার কিছু প্রাথমিক জ্ঞান আমাকে সহায়তা করেছিল, কিছু সেটিংস, কিছু টেকনিক্যাল ব্যাপারে, যেটা স্বাভাবিক, কারণ বেশিরভাগ মানুষ জার্নি শুরু করে কিছু না জেনে, না বুঝে, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। তো সেইটা প্রথম ছিল আমার জার্নি, এবং তারপরে ধীরে ধীরে আমি এগোতে থাকলাম। সোশ্যাল মিডিয়া এখন এত বড় একটা রূপ ধারণ করেছে, অনেক সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে। আমার কোয়েশ্চেনটা হলো যে তুমি কন্টেন্ট বানাচ্ছ এই বিষয়টাই, অলৌকিক বিষয়টার ওপরেই কেন, এবং ইউটিউবেই কেন? ভালো প্রশ্ন। যে সোশ্যাল মিডিয়া তো অনেক রকম রয়েছে, আমি সেগুলো আর বিস্তারিত নাম উল্লেখ করলাম না, কারণ ইউটিউবের এখন অনেক রুলস এবং রেগুলেশন হয়েছে। অন্য ক্ষেত্রে অন্য অনেক রকম নাম করলে পরবর্তীকালে তারা কি রুলস নিয়ে আসে, আমার এই কথাটাই হয়তো ওই চ্যানেলটাকে উড়িয়ে দেবে। তো বিষয়টা হলো আমি ইউটিউবটা শুরু করেছি কারণ ইউটিউবটা অ্যাকচুয়ালি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে এই পৃথিবীতে যথেষ্ট সুপরিচিত। সেটা হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো আমরা ইউটিউবটা ম্যাক্সিমাম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে মোবাইলে দেখে থাকি, সেই কারণে এটা প্রথম আমার চয়েস ছিল, প্রথম আমার পছন্দ ছিল। এইবারে যেটা আমি প্রথম বলে শুরু করেছিলাম যে অলৌকিকতা তো বটে, সেখানে ভৌতিক পর্যায় থেকে সরে এসে আধ্যাত্মিকতা কেন? বিষয়টা হলো, দেখুন, আমি যখন ভৌতিক বিষয়ে খুব একটা এগোতে পারিনি, তখন স্বাভাবিকভাবেই আমি সেই বিষয়ে এগোবো না। কিন্তু এটা আমি বুঝেছিলাম যে যেগুলো চর্মচক্ষে আমরা দেখতে পাই না, হৃদয়ের উপলব্ধিতে, অনুভূতিতে, আমাদের চেতনায় ধরা দেয়, সেই বিষয়টাকে উপেক্ষা করার মতন বিষয় নয়। এবং ভারতবর্ষ সাধকদের দেশ, ভারতবর্ষ আধ্যাত্মিকতার তীর্থভূমি, আধ্যাত্মিকতার রাজধানী সারা পৃথিবী জুড়ে। তো সেই দেশের একজন সামান্য নাগরিক হয়ে আমি যদি কাজ করি তাহলে অবশ্যই আধ্যাত্মিকতা নিয়ে করব। অনেকে বলতে পারেন আধ্যাত্মিকতা মানেই যে অলৌকিকতা, আপনি এই ধরনের এক পেশে কথা বলছেন কেন? অবশ্যই যদি আমি কথা বলে থাকি এটা আমার একটা অবশ্যই সঠিক কথা নয়, কিন্তু
যেহেতু আগের একটা চ্যানেল থেকে আমি বুঝেছিলাম কিছু কৌশল, যেটা মানুষকে আকর্ষণ করার একটা বড় জায়গা। দেখুন, আমি শাস্ত্র নিয়ে অনেক কথা বলতে পারি, তত্ত্ব নিয়ে অনেক কথা বলতে পারি, তাতে আমার পাণ্ডিত্য প্রকাশিত হতে পারে, তাতে কিছু মানুষ শুনতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবে এগোনোর জন্য যে সাপোর্ট, ভিউজ, সেটা কিন্তু পাবো না। এবং এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা। আপনারা কেউ এই কথাটা আপনাদের পছন্দ নাও হতে পারে, নিন্দে করতে পারেন, কিন্তু ইউটিউবের ক্রিয়েটার হিসাবে এই কথাটা শুধু আমি নই, পৃথিবীর প্রত্যেকটি ক্রিয়েটার একথা স্বীকার করবেন যে ভিউজ যদি না হয় আপনি সেখানে এগোতে পারবেন না। সুতরাং কিছু কৌশল তো আমাকে মাথায় রাখতেই হবে। সে কারণে একটা নির্দিষ্ট মোটো বা লক্ষ্য নিয়ে এগোনোর চেষ্টা করতে হয়। তা সেই কারণে আমি আধ্যাত্মিকতার একটা অংশ, যে অলৌকিকতা, ওই অংশটুকু শুধু বেছে নিয়েছি। সেই অংশটুকু বেছে নিয়েই আমি সাধক অলৌকিক রহস্য এই নামটি দিয়ে, সেই জানি না কোন মহেন্দ্র ক্ষণে এই নামটি আমার মাথায় এসেছিল, এই নামটি দিয়ে আমি চ্যানেল খুললাম এবং আজ পর্যন্ত আপনাদের সামনেই যতটা এসছি এই নামটিকেই সাথে নিয়ে। যে এখন তো চ্যানেল প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি। তো এত সাবস্ক্রাইবার্স নিয়ে মোটামুটি ভিউজও খারাপ হয় না। তো চ্যানেলটাকে একা পুরো রেকর্ডিংস থেকে স্টার্ট করে ভিডিও, ক্যামেরা, এডিটিং, সব থেকে বড় কথা স্ক্রিপ্টিং, সব কিছু কি করে একা সামলাও? হ্যাঁ, দেখ, ব্যাপারটা হলো যে এক্ষেত্রে প্রথমে তো আমি তোর নামই করব, এবং দর্শক যারা পুরনো রয়েছেন তারা জানেন যে আমি কিন্তু চিরশ্রীর সাহায্য নিয়েই প্রথমে মোটামুটি সব কিছু শিখেছি। এই এডিটিং বলুন, যাই বলুন না কেন, মানে ওর কাছে আমার হাতে করি। তা সেক্ষেত্রে ও কিন্তু আজকে যে আপনাদের সামনে আমার যদি বলেন ইন্টারভিউ নিতে বসেছে, ওর অধিকার থেকে বসেছে, ওর প্রাপ্য অধিকার থেকে আজকে ও এই কোশ্চেনিংয়ের জায়গা থেকে আপনারা ওকে দেখতে পাচ্ছেন, এটা ওর অধিকার। এই অধিকারটা অর্জন করেছে একদিনে নয়, এই অধিকারটা অর্জন করেছে 3 বছর আগে থেকে, যখন ও ছিল আমার শিক্ষিকা। তো সুতরাং এই জিনিসটা প্রথম ওর থেকে শেখা, সেই ঋণটা আমি প্রথমে স্বীকার করে কথাটা শুরু করলাম। এইবার দেখুন, বিষয়টা হলো কি বলুন তো, যেহেতু পড়াশোনা করছে, যেহেতু তুই পড়াশোনা করছিলি, তখন অনেক নিচু ক্লাসে তুই পড়াশোনা করছিস। এবার সবসময় সব কিছুতে ওর কাছে নিয়ে গিয়ে বলা, এই এটা দেখে দে না, এই এখানটা এডিট করে দে না, আচ্ছা এখানটা করতে পারছি না, কী হবে রে। ও কিন্তু কোনোদিন আমাকে ফেরায়নি, ও কিন্তু কোনোদিন বিরক্ত হয়ে বলেনি যে বাবি তুমি সরে যাও, আমার এখন সময় নেই, এই কাজটা করতে হবে, কোনোদিন বলেনি। ও হাসি মুখে কিন্তু আমাকে কাজটা করে দিত। কিন্তু একটা সময় মনে হতো যে ওকে বড্ড ডিস্টার্ব করছি, ওকে বিরক্ত করছি, কারণ যখন আমি চালাচ্ছি জিনিসটা তখন কিন্তু আমার এই জিনিসটা শিখে নেওয়া দরকার। এবং আজও সেই ক্ষমতা নেই, আগেও সেই ক্ষমতা ছিল না যে কাউকে সেই কাজে আমি দেবো, স্টাফ হিসাবে নিয়োগ করবো, অত ক্ষমতা আমার নেই, আজও নেই। আপনারা হয়তো অনেক কিছু ভাবেন এই চ্যানেলের কোটেশনের মধ্যে কথাটা রাখলাম উপার্জন নিয়ে, কিন্তু আজও আমার সেই ক্ষমতা নেই যে কাউকে আমি এই বিষয়ে নিয়োগ করব। তো সেই কারণে আমি সেই দিন থেকে আমি ওকে বললাম যে তুই আমাকে একটু শিখিয়ে দে না, তুই আমাকে একটু শিখিয়ে দে, আমি বেসিকটা শিখে নিই। তা সেই শেখা ওর কাছে আমার হাতে করি। এবার দেখুন, একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক রকম জিনিস জানতে হয়, এবং একটা ভিডিও যদি কমপ্লিট করতে হয় অন্তত 10টার কাছাকাছি স্টেজ পেরিয়ে একটা ভিডিও মেকিং কমপ্লিট হয়। এটা তো আপনারা ক্যামেরার ওপার থেকে বসে অনেকে অবাক হচ্ছেন যে এত পরিশ্রম, এত কাজ। যে হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা তো মনে করছেন এই তো একেবারে একেবারে চুটকি দিয়ে তুড়ি মেরে তো ভিডিও 2টো সপ্তাহে এসে যাচ্ছে, কিন্তু এর পেছনে যে কতটা সময়, কতটা কি আছে, সেটা একমাত্র যারা বানায় তারাই জানে। হ্যাঁ, এতটা ভাবার আপনাদের কথাও নয়, কেনই বা আপনাদের এভাবে বলবো, সেও ঠিক, জানার কথা নয়, কিন্তু এই কথাটাই বললাম। কারণ স্বাভাবিকভাবেই আপনারা যখন এতদিন ধরে এই চ্যানেলের ভিডিওগুলোর সাথে যুক্ত রয়েছেন, তখন এর পেছনেরও কিছু কথা আপনাদের জানার অধিকার রয়েছে, সেই প্রসঙ্গে কথাটা বললাম। এবার একা করি কেন? একা করার প্রধান যেটা কারণ, ওকে তো সরিয়েছি ওই কারণে, ও নিজের ব্যস্ততার কারণে, ওর কাছে বারবার গিয়ে সময়টা আমি ওর নিতে চাই না বলে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা আপনাদের বললাম যে লোক নিয়ে করার ক্ষমতা আমার নেই। আর তৃতীয় কারণ যেটা, এই ধরনের ভিডিও তৈরি করতে গেলে যে মন মানসিকতা লাগে, সেটা যে
যিনি করবেন আমি বাদ দিয়ে অন্য কেউ তার যে থাকবে তা কিন্তু নয়। আমি কোন কথাটা রাখবো, কোন কথাটা রাখবো না, কোন অংশটা থামতে চাই, কোন অংশটা বাদ দিতে চাই, সেটা যতটা ভালো আমি বুঝবো ততটা ভালো আমার তো মনে হয় সে নাও বুঝতে পারে। কারণ এখানে কিছু টিউনিং কাজ করে, এখানে কিছু সাবজেক্ট ওয়াইজ টিউনিং কাজ করে, কিছু ভাষাগত নির্বাচন কাজ করে। সেগুলো কিন্তু আমার মনে হয় যিনি সেই ধরনের মানসিকতা নিয়ে কাজ করছেন তারই হাতে কলমে কাজটা করা উচিত, যদি তিনি জেনে থাকেন। তাই সেই কারণে আজকে এই পুরো ব্যাপারটা আমি দেখাশোনা করি, অনেক অবাক হন। এরকম ৩-৪ জন আছেন যারা ইউটিউবের সঙ্গে যুক্ত, তারা বলে তুমি একাই, বলো কি? বললাম যে হ্যাঁ একাই, মাঝে মাঝে একটু চাপ হয়ে যায়, কিন্তু কি বলুন তো, আহ, আপনাদের মধ্যে অনেকেই হয়তো দুধছাই করেন, ছেড়ে ছুড়ে বেরিয়ে দিয়ে চলে চলে যান, মুখ কালো করে চোখ লাল করে বেরিয়ে যান, কিন্তু আমার এই চ্যানেল ছেড়ে বেরোনো হয় না। তার প্রধান কারণ হলো এটাই, আমি ভালোবাসি, আমি আধ্যাত্মিকতাকে ভালোবাসি, ঈশ্বরকে উপলব্ধি করতে চাই, আপনাদের সামনে সেটা নিয়ে আসতে চাই। এই যে একটা প্রবল দায়বদ্ধতা, সেখানে আমি নিজেকে একা মনে করি না, মনে করি আপনারাও রয়েছেন, ঈশ্বর রয়েছে। এইভাবে একটা যৌথ একটা কি বলবো একটা অনুপ্রেরণায় আমি আজও চলেছি। আমরা খুব সুন্দর উত্তর পেলাম একটা। তো আমার যেই প্রশ্নটা আমার মনে জেগেছে আরেকটা, যে একদিকে ব্যক্তিগত জীবন, একদিকে ইউটিউবের জীবন বলা যেতে পারে অ্যাজ এ ইউটিউবার, তো দুটো ব্যালেন্স করা খুবই প্রবলেমেটিক। তো তুমি সেটা কিভাবে করো? অবশ্যই ব্যক্তিগত জীবনের তো একটা আলাদা দাবি থাকে, বিশেষ করে সংসারী মানুষ যখন এই সংসার সমুদ্রে নৌকা ভাসিয়েছি, তখন সেটাকে তো অস্বীকার করা চলে না, এবং বলা যায় সংসারই একটা আলাদা সাধনা। সেটা নতুন করে আপনারা আমার কাছ থেকে যে শুনছেন তা নয়, এই চ্যানেলের প্রতি পরতে পরতে বিভিন্ন ক্ষেত্রে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সংসারটা হেলা ফেলার জিনিস নয়, দূরে সরিয়ে দেওয়ার জিনিস নয়, তুচ্ছ করার জিনিস নয়, দূরছাই করার জিনিস নয়, অবহেলা করারও জিনিস নয়। এইবারে এই ক্ষেত্রে যেটা প্রধান বিষয়, যে ব্যক্তিগত অ্যাডজাস্টমেন্ট বা ভারসাম্য রাখা, এক্ষেত্রে কিন্তু অনেকটাই আমি এই বড়াইটা করব না যে সব কাজ আমি করি, এই সংসারের সব কাজ আমি করি, ইউটিউবের কাজ করেও না, না, সেটা বললে মহা মিথ্যা কথা বলা হবে। অবশ্যই এক্ষেত্রে আমাকে আমার 2 মেয়ে ছাড়াও আমার মা, বিশেষ করে আমার স্ত্রী, আমাকে মানে যথেষ্ট যথেষ্ট সাহায্য করেন, যথেষ্ট সাহায্য করে। ওরা ওদের মতো সাহায্য করে। আর সংসারে আমার স্ত্রী তো আছেনই, মাঝে মাঝে আমি অত ওকে মুখে বলি না, কিন্তু আমি বুঝি, এবং ঈশ্বরের আশীর্বাদ আমি তখন অনুভব করি যে সহধর্মিণী হিসাবে সে কতটা অনুভব করে যে এই কাজটায় আমার কতটা দরকার, সে মুখ বুঝে বাকিটা নিজের কাঁধে নিয়ে নেয়। তখন আমি বুঝি ঈশ্বরের আশীর্বাদটা অনুভব করি। অ্যাকচুয়ালি ঈশ্বরের আশীর্বাদ কিন্তু সংসার জীবনের সমৃদ্ধি, টাকা পয়সা, আপনাদের অনেকের কথায় ব্যবসা, উপার্জন, এগুলো দিয়ে বোঝা যায় না। ঈশ্বরের অনুভূতি, ঈশ্বরের আশীর্বাদ বোঝা যায় আসলে মানুষের সহানুভূতির মধ্য দিয়ে। আমি কিন্তু সেটা বুঝেছি। আজ 50 বছরের দ্বারো প্রান্তে এসে অনেক উপলব্ধি আমার হচ্ছে, আপনাদের মধ্য দিয়ে হচ্ছে, আমার নিজের কাজের মধ্য দিয়ে হচ্ছে। এই উপলব্ধিগুলো কিন্তু খুব আত্মগত। কিছু কিছু আছে আপনি ঠিক বলে বোঝাতেও পারবেন না, কিছুটা হয়তো আপনি বোঝাতে পারবেন, যতটা বোঝাতে পারলেন মনে করবেন সেটা আপনার সাফল্য। তো যেটা প্রশ্ন তুই করেছিস, সেই প্রশ্নটার ব্যাপার হলো যে এখানে অ্যাডজাস্টমেন্ট অদ্ভুতভাবে কিছু ক্ষেত্রে হয়ে যায়, যেটা আমি বুঝি যিনি করিয়ে নেওয়ার হয়তো এইভাবেই নিচ্ছেন, অ্যাডজাস্টমেন্টটা করেই নিচ্ছেন, আমাকে কাজ করার সুযোগ করে দিচ্ছেন। আসলে সময় তো সেই 24 ঘন্টা, যতই টানাটানি করি সেটা 24 ঘন্টা 10 মিনিট কোনো দিন হবে না। সেই কারণে এই 24 ঘন্টা সময়ের মধ্যেই আমার নিজের চাকরি জীবন, আমার সংসার জীবন, আমার অন্যান্য দায় দায়িত্ব, বিশেষ করে ও যেহেতু পড়াশোনা করছে, ওকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা, ছোটো মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাজার হাট করা, সবই আমি করি। আমার মনে আছে প্রথম দিকে 1 বছর তখন হয়েছে বোধহয়, একজন আমাকে বলছেন যে আপনি এই সময় থাকবেন, এই সময় কি আপনাকে আপনার সাথে কথা বলা যায়? আমি বললাম, না, ওই সময় আমি বাজার করব। তা আমি যখন তাকে বললাম যে আমি এই সময় বাজার করবো, বলে আপনি বাজার করেন? আমার সেই প্রশ্নটা আজও মনে আছে
যে সে অবাক হচ্ছে, মানে আমাকে এমন একটা উচ্চতায় নিয়ে গেছে যে ক্যামেরার সামনে স্ক্রিনে আমাকে দেখতে পান বলে আমি হয়তো 10টা ভারী ভারী বই থেকে তাদের তুলে ধরি বলে আমি অন্য গ্রহের জীব হয়ে গেছি। এটা এটা আমি বলছি না খুব অস্বাভাবিক ব্যাপার, এটা হয়ে থাকে। কিন্তু সব কিছুই তো করতে হয়, সব কিছুই করাটা উচিত, কারণ দায়িত্ব যার যেটা সেটা যদি অস্বীকার আমরা করি সেটা কিন্তু একটা মহা অপরাধ। আমি হতে পারে আমার শরীর অসুস্থ হতে পারে, কোনো ক্ষেত্রে আমি সময় করতে পারছি না, এই সময় একজন গেস্ট আসবেন বা আমাকে এই কাজটা এই সময় করতে হবে, আমি হয়তো বলতে পারি যে আমার পক্ষে সম্ভব হবে না, উনি আসছেন। সে সময় কিন্তু কোনো দিন আমি দেখিনি আমার বাড়ির কোনো মেম্বারকে মুখ গোমরা করে নিমরাজি হয়ে আমার হয়ে কাজটা করে দিতে হাসি মুখে তারা এগিয়ে আসেন। তা এইটা একটা বড় কথা, যেটা ব্যক্তিগত জীবনে অ্যাডজাস্টমেন্টের কথা তুই বলছিলি, এই সমস্ত কারণগুলো আছে বলেই, এই সমস্ত সুযোগ সুবিধা সহানুভূতিগুলো আছে বলেই আজ আপনাদের সামনে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেল এবং আপনাদের সামনে এই অধম। তো আর কোন অভিধানে বিশেষণে আমি এই কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো আমার জানা নেই, আমার যতটুকু উপলব্ধিতে আসলো তো সেটুকুই আমি বললাম। আচ্ছা, আমি এই জিনিসটা অনেকবার দেখেছি, শুনেওছি যে অনেক দর্শক আছেন যারা বাবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু বাবি ফোন ধরেন না, ধরার হয়তো সুযোগ হয় না। সেটা কেন হয় না? হ্যাঁ, এটা একটা বড় অভিযোগ বটে যে নাম্বার দেন আপনি ফোন ধরেন না কেন। দেখুন, বিষয়টা হলো আমি তাদের বলি, আমি কিন্তু একথা বলিনি যে আপনি যোগাযোগ করতে চাইলে আমি যোগাযোগে অরাজি। এটা কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত যতজন এই ব্যাপারে আগ্রহী হয়েছেন কেউ বলতে পারবেন না যে যোগাযোগে আপনি যোগাযোগটা করতে চান না। আমি বলেছি আপনি ফোনটা করবেন না, কিন্তু যোগাযোগের অন্য মাধ্যম তো রয়েছে। সেটা কি না, সেটা হলো হোয়াটসঅ্যাপ করবেন। এইবার আমার এই চ্যানেলের বেশিরভাগ দর্শকই কিন্তু একটু বয়োজ্যেষ্ঠ, তাদের অনেকে কিন্তু স্মার্টফোন ইউজও করেন না। এবার স্মার্টফোনটি ইউজ করেন না, তাহলে আমার অনুষ্ঠান তারা কিভাবে দেখেন? হয়তো অন্য কারোর মোবাইল থেকে দেখেন, এটা হতে পারে। আবার হোয়াটসঅ্যাপটা আদৌ তার মধ্যে তার কাছে নেই, বা হোয়াটসঅ্যাপ ইউজ করার প্রয়োজন তার কাছে নেই, সবই হতে পারে। এবার সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা করলে উত্তরটা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপটা করলে, কারণ হোয়াটসঅ্যাপটা মাঝে মধ্যে চেক করি, আমি করতে হয় অনেক রকম কিছুর সঙ্গে জড়িত আছি বলে, এবং সে কারণে হোয়াটসঅ্যাপে যদি জানানো হয় যে কোনো জিনিস, মানে বিশেষ করে অ্যাকচুয়ালি ঘটনা শেয়ারিংয়ের জন্য আমি হোয়াটসঅ্যাপটা দিই, কিন্তু এটা বলাই বাহুল্য যে প্রচুর প্রচুর মানুষ আছেন ঘটনা শেয়ারিং তাদের হয়তো করার কিছু নেই, তারা অন্যান্য অনেক বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি সেক্ষেত্রে জিনিসটাকে কনসিডারও করি অনেক সময়, কারণ মানুষ তো শুধুমাত্র তার সাথে আমার দেওয়া নেওয়ার সম্পর্ক তো নয়, এটা তো সত্যি কথা। তা সেই কারণে আমি কিন্তু সেটা কম্প্রোমাইজ করি, সেটা আমি কিন্তু মেনে নিই। আর তারপরে আরেকটা কথা রয়েছে, সেটা হলো যে ফোন আমি যদি ধরতে শুরু করতাম তাহলে সত্যি কথা বলতে গেলে আমার পক্ষে আপনাদের কাছে নিয়মিত ভিডিও আনা খুব শক্ত হতো, এবং যেহেতু আমার কণ্ঠস্বরটাই একমাত্র সম্বল, আমি সেইটুকু কাজে লাগাই মাত্র, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। এবং আমি সে নাম করতে চাই না, আমি জানি এরকম দু একজন রয়েছেন যারা এই অতিরিক্ত যোগাযোগের কারণে কণ্ঠস্বরের মাধ্যমে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং আমি যে আমাকে এই ফোনালাপের থেকে সরিয়ে রেখেছি, সেটা শুধু আমার নিজের ব্যক্তিগত স্বার্থে নয়, বৃহত্তর স্বার্থে, চ্যানেলের স্বার্থে, এবং অবশ্যই আপনাদের স্বার্থে। তা সেই কারণে আমি ফোনটা ধরি না, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি, এবং এটা বহু মানুষই দেখেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার থেকে তারা রিপ্লাইটা তাড়াতাড়ি পান। আর তার সাথে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারা যদি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমাকে জানাতে পারেন যে এই নাম্বারটা আমাকে অ্যাড করে দিন প্লিজ, কারণ সেখানে আপডেটগুলো থাকে, কোনটা আপকামিং ভিডিও বা যেটা আসছে তার লিঙ্ক আমি দিয়ে দিই। তো সে কারণে আপনারা সেদিক থেকে উপকৃত হতে পারেন। বা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হয় ঘটনা শেয়ারিংয়ের জন্য বা অন্য কোনো বিশেষ যদি প্রয়োজন হয়,
তাহলে সেক্ষেত্রে সুবিধা। তাহলে আপনারা এবার ভেবে দেখুন, ফোন করাটা আপনাদের পক্ষে বেশি সুবিধাজনক নাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাটা, সেটা আপনারাই ডিসাইড করুন। আচ্ছা ভাবি, তোমার তো একটা নিজের নির্দিষ্ট পেশা আছে, তুমি টিচিং প্রফেশনের সাথে যুক্ত, অন্যদিকে তুমি ইউটিউবারও, তো তুমি ইউটিউবার হওয়ার কথাটা ভাবলে কেন? দেখ, বিষয়টা কি বলতো, বিষয়টা হলো যে আমি একটি অন্য পেশার সাথে যুক্ত, যারা জানেন তাদের কাছে নতুন কিছু নয়। আমি একজন শিক্ষক। তো সেই দিক থেকে আহ, আমার কিন্তু ইউটিউবের মানে আপনাদের অনেকের কথা প্রসঙ্গে সেই কথাটা বলছি, ইউটিউবের পয়সায় সংসার চলে না। এটা খুব খাঁটি সত্যি কথা। তবে হ্যাঁ, যতটুকু যা ঈশ্বর আমাকে দেন, আমার তাতে খুব ভালো হয়, খুব সুবিধা হয়। সে অতটা ভেঙে নয়, আপনাদের কাছে বললাম না কেন সুবিধা হয়, কী সুবিধা হয়, কারণ সেটা শেয়ারিংয়ের জায়গা এই মুহূর্ত নয়, এবং সেটা খুব একান্ত ব্যক্তিগত। এবার বিষয় যেটা, সেটা হলো যে ব্যক্তিগত পেশা আমার অবশ্যই আছে, কিন্তু ওই যে প্রথমে আপনাদের বললাম, প্রথমে শুনলি না যে আমি কিন্তু ওই ব্যবসা করব বলে, উপার্জন করব বলে ইউটিউবে কিন্তু আমি আসিনি, এবং প্রথম সেটা দেখে আমি শুরুও করিনি। সবচেয়ে বড় কথা, সেটা আমি শুরুও করিনি। অনেক মানুষের অনেক কথা মনে হতে পারে যে ইউটিউব বা অন্যান্য সমাজ মাধ্যম মানেই একেবারে টাকার বান্ডিল ভর্তি, হ্যাঁ, টাকার বিছানায় শুয়ে থাকে। সত্যি আমি এই পথে এসে দেখেছি মানুষের কত রকম ভুল ধারণা নিয়ে তারা জীবনে ঘোরে, কত রকম ঘোরে। এমনও হয়েছে যেখানে পেমেন্টটা প্রত্যেক মাসে মাসে ইউটিউবের আসে, এমনও হয়েছে যে 3 মাস পরে আমি পেমেন্ট পেয়েছি। এর কারণ অবশ্যই রয়েছে, কারণ এটা আপনাদের জানিয়ে রাখি, $100 না হলে ওরা পেমেন্ট ছাড়ে না। সেক্ষেত্রে যদি আপনি $99 এসে আপনার থেমে যায়, আপনাকে তার জন্য পরের মাসের একটা মাস পুরো অপেক্ষা করতে হবে, জমতে জমতে হবে। তারপরে এমন হয়েছে যে তার মানে কি, তার মানে হলো যে চ্যানেল যে একটা সময় বিশাল ভালো চলতো, দারুণ ভিউজ হতো, আমি খুব মানে উচ্ছ্বসিত, সে কথা কিন্তু বলতে পারছি না, কিন্তু মানুষ দেখতেন। কিন্তু আমার আর্থিকভাবে সুবিধা হওয়ার মতন চ্যানেল সেইভাবে তখন কিন্তু চলতো না। সেই কারণে এই একটা ব্যাপার। আর দ্বিতীয় যেটা ব্যাপার, যে আমি অন্য একটা পেশা থাকা সত্ত্বেও এই পেশায় আসলাম কেন, সেই একই কথা আপনাদের বলে সেই কথাটা বলবো, যে যেহেতু উপার্জনটা লক্ষ্য রেখে আমি ইউটিউবে আসেনি, আমার প্রধান লক্ষ্য ছিল নিজে আনন্দ পাওয়া, নিজে তৃপ্ত হওয়া, এবং অপরকে সেই আনন্দের সাগরে একেবারে তাদের নিয়ে যাওয়া, যেখানে আমার সাথে সাথে তারাও বুঝবেন ভারতীয় আধ্যাত্মিকতা, ঈশ্বরের উপলব্ধি, বা সহজ কথায় অলৌকিকতা মানুষকে কতটা বিমুগ্ধ করতে পারে। এবং সেই কারণে একটা পেশা থাকা সত্ত্বেও আরেকটি পেশায় আসার আরেকটি কারণ হলো যে শুধুমাত্র শিক্ষকতার পেশায় আটকে থেকে, বা শিক্ষকতার পেশার মধ্যে থেকে, মহান পেশা এটা, এর মধ্যে থেকে যে জিনিসটি আমাদের সাবলীলভাবে চলে আসে, সেটা হলো একটা কথা বলার সুবিধা। এটা অনেকেই স্বীকার করবেন, কেউ আমাকে পছন্দ করুন আর না করুন, এই কথাটা স্বীকার করবেন যে শিক্ষক মোটামুটি যারা হয়ে থাকেন, একটা কথা বলার সুবিধা তাদের থাকে। হ্যাঁ, এই কথা বলার সুবিধাটা আমার আছে, এটা আমি কোনো রকম বিনয় না করেই স্বীকার করছি। এবং যে কারণে এইটাকে কাজে লাগানোর যখন রয়েছে একটা সুবিধা তখন ছিল। আর বাড়িতে যেহেতু বইপত্রের অভাব ছিল না, এবং উপস্থাপন করার একটা অনায়াস কি বলবো প্রচেষ্টা আমার সবসময় থাকতো, সেই কারণে ইউটিউবের মতো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে অন্য পেশায় আসা সত্ত্বেও আমার আসা উচিত নয়, এই কথাটা কি মেনে নেওয়া যায়? সেই কারণে এইখানে আসা, এই পথে আসা। তবে অবশ্যই আমার প্রথম ভালোবাসা অবশ্যই আমার শিক্ষকতা, এবং তার সাথে সাথে আমার আত্মার আনন্দ ইউটিউবের সাধক অলৌকিক রহস্য, যেটা আপনাদের সাথে নিয়ে এতটা পর জার্নি করছি। আচ্ছা, যারা পুরনো দর্শক আছেন তারা হয়তো জেনে থাকবেন যে সাধক অলৌকিক রহস্য একটা সময় শুধুমাত্র ভয়েস ওভারের ওপর দিয়ে অলৌকিক ঘটনা মানুষের কাছে পৌঁছে দিত। তো এখন ইদানিং দেখা যাচ্ছে যে কয়েক বছর ধরে সাধক অলৌকিক রহস্য পডকাস্টের মাধ্যমে মানুষের কাছে অলৌকিক ঘটনা
উপস্থাপন করছে, এটা কেন হচ্ছে? যে পডকাস্ট কেন, ভয়েস ওভার কেন নয়? মানে এটা কি কন্টেন্টের কোনো প্রবলেম বা কিছু? হ্যাঁ, এটা মনে হতে পারে অস্তিত্বের সংকট থেকে উদ্ধার পাওয়ার একটা চেষ্টা, যেটা সহজ সমাধান। দেখ, সেটা ব্যাপারটা কিন্তু আমি যে অস্বীকার করছি তা নয়। তবে বিষয়টা কি বলতো? বিষয়টা হলো যেটা তুই বললি, পডকাস্ট কয়েক বছর নয়, হয়তো আজকে থেকে ধরলে 7-8 মাস বা বছর খানেকের কাছাকাছি এটা হচ্ছে। এবং প্রথম পডকাস্ট আমি করেছিলাম দেবাশিস গুহনীয়কীকে নিয়ে। যারা পুরনো দর্শক তারা জানবেন। দেবাশিসকে নিয়ে আমি কাজটা করেছিলাম। দেবাশিসের ঘটনাগুলো আসলে আমি আগে একবার কিন্তু ফেস ক্যাম্প ভিডিওতে বলেছিলাম, অন্য জায়গায়, বাড়িরই অন্য জায়গায়। পরে একদিন মনে হলো যে আচ্ছা, এই পডকাস্ট ভিডিও কিন্তু মানুষ দেখছেন। আসলে সেটা মানে ব্যাপারটা কি বলুন তো, ইউটিউবে আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করি মানে একেবারে সব কিছু ভুলে আমি টেকনিক্যাল বিষয়গুলো দেখব না, ভিউজের কথা ভাববো না, এবং সবসময় শুধুমাত্র একটা আধ্যাত্মিক চেতনায় নিজেকে বিলীন করে দেবো। যদি এই রকম ভেবে কেউ ইউটিউবে কাজ করতে আসে, অবশ্যই তিনি সফল হতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা বলে। তিনি অবশ্যই কন্টেন্ট বা বিষয়ের প্রতি তার একনিষ্ঠতা থাকবে, ঈশ্বরের প্রতি তার বিশ্বাস থাকবে, নিজের প্রতি বিশ্বাস থাকবে, এবং যেহেতু একটি অ্যালগোরিদমের হাতে তিনি তার ভাগ্যকে সঁপে দিয়েছেন, তার মতো তো চলতে হবে। এই কথাটা অস্বীকার আমি করব না। যিনি অস্বীকার করবেন তার পক্ষে সফল হওয়া খুব মুশকিল। তো যে কারণে আমি দেখলাম যে মানুষ কথা শুনতে চায়। তাহলে আমি কি কথা বলতাম না? হ্যাঁ, অবশ্যই আমি তো কথা বলতাম, কিন্তু ক্যামেরার পেছন থেকে। কিন্তু এবার আমি বলবো না, বললাম অনেক, এবার আমি শুনবো, বলবেন মানুষ। এই মানুষকে যখন আমি আনতে শুরু করলাম, আসলে মানুষের ঘটনা অনেক রয়েছে। বেশিরভাগ মানুষ, বিশ্বাস করুন, আপনাদের মধ্যে অনেকে আছে, বেশিরভাগ মানুষের জীবনের ঘটনা যদিও বা থাকে, তারা শেয়ার করতে চান না। কেন শেয়ার করতে চান না? প্রধান কারণ, দৈব অলৌকিক ঘটনা ভেবে তারা যদি শেয়ার করেন, তারা মনে করেন তাদের হয়তো সেই জিনিসটা ভালো হবে না, ক্ষতি হবে। তাদের শেয়ার করলে পরে তাদের আধ্যাত্মিক প্রগতি থমকে যাবে। এরকম অনেক অনেক নিজের অনেক ভাবনা মানুষের থাকে, অনেক কিছু থাকে যেগুলো আমি মনে করি আদৌ সঠিক নয়। কারণ সেটা যদি হতো, আজ আমার এখানে যতজন এসছেন প্রত্যেকে এখানে শেয়ার করে নিজের ঘটনা বলে অত্যন্ত আনন্দকে সাথে নিয়ে সংগ্রহ করে তারা গেছেন। সাধারণ মানুষ থেকে বেশ কিছু পণ্ডিত মানুষও এসছেন, প্রত্যেকের একটাই কথা, যে তাদের ভালো লেগেছে। এই যে ভালো লাগা, এখানেই ঈশ্বরের সমর্থনটা প্রমাণ করে। এবং আজ পর্যন্ত বহু লোকের সঙ্গে আমার যোগাযোগ আছে, তারা কখনো কিছু বলেননি এ সম্পর্কে যে ঘটনা শেয়ার করে খারাপ কিছু তাদের হয়েছে। বরঞ্চ তাদের কথা জানতে পেরে ঈশ্বরের প্রতি মানুষের আস্থা, ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাস, ঈশ্বরের প্রতি মানুষের উপলব্ধি এবং ঈশ্বরে আশ্রয় নেওয়ার যে এক আকণ্ঠ পিপাসা, সেই ফলাফলটাকে কি আপনারা অস্বীকার করতে পারেন? এবং তারপরেও আপনারা বলবেন শেয়ার করা উচিত নয়। তো আমি টোটাল ব্যাপারটা নিয়ে এই কারণেই পডকাস্ট ভিডিওতে এসছি, ক্যামেরার পিছন থেকে সামনে এসছি, শুধুমাত্র একটু সামনে এগিয়ে দেওয়ার জন্য, যে মানুষ ঘটনার মধ্যে ঢুকে যান, মানুষ তার নিজের কথা বলার সুযোগ পান। দেখুন, আমার এই চ্যানেলে কিন্তু সত্যি কথা বলতে একেবারে সেলিব্রিটি কোনোদিন আসেননি, সাধারণ মানুষরাই এসছেন। ধরুন যদি 10 জন এসে থাকে, তার মধ্যে 8 জনই খুব সাধারণ মানুষ, যারা আদৌ কোনোদিন ক্যামেরার সামনে নিজের মুখটাই দেখাননি, মানে এই ভিডিও শেয়ারিং হিসাবে। কোন ভরসায়, কোন সাহসে, কোন অনুপ্রেরণায়, কোন উপলব্ধিতে তারা ক্যামেরার সামনে বসে নিজেদের কথাগুলো বলবেন? অনেকে বলেন মিথ্যে কথা, বুজুর্গি কথা। মানে কতটা অন্যায় আমি বুঝতে পারি। যে লোকটা কোনোদিন ক্যামেরার সামনে মুখ দেখায়নি, কথা বলতে গিয়ে আটকে যায়, সে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে? আপনারা একটু নিজেরা ভেবে দেখুন তো, যে আপনারা যারা এরকম ব্লেমগুলো দেন কতটা সঠিক। যারা ক্যামেরার সামনে অনেকে আছে রীতিমতো শুধু পায়ে ধরা বাকি, শুধু পা ধরতে বাকি, যে আপনার ঘটনা শুনেছি, আপনি দয়া করে আসুন, তারা চান না, তারা বানিয়ে বানিয়ে বলবেন। যাই হোক, 10টা লোককে তো আমি বোঝাতে পারবো না, তাই আজকে এই কথার মধ্য দিয়ে কিছুটা যদি তুলে ধরা যায়, সেই মানুষগুলো যা কষ্ট পেয়েছেন তাদের ভিডিও শেয়ার করার পর, যখন এই ধরনের কমেন্টগুলো আসে, হয়তো কিছুটা প্রলেপ তাদের সেই
ক্ষততে পড়বে বলে আমি মনে করি। এই জন্যই পডকাস্ট ভিডিওতে আসা, এবং পডকাস্ট ভিডিওতে এসে সত্যি কথা বলতে সাধক অলৌকিক রহস্যের একটা বিশাল টার্নিং পয়েন্ট। প্রচুর মানুষ দেখেন, সারা পৃথিবী থেকে দেখেন, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, এশিয়া নয়, ইউরোপ নয়, আমেরিকা নয়, সারা পৃথিবীতে ছড়িয়েছে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের দর্শকেরা। কেন? আমি অবশ্যই বলবো পডকাস্ট ভিডিও তে ত্রাণ নেওয়া, পডকাস্ট ভিডিও তৈরি করার সিদ্ধান্ত, এর পেছনে অবশ্যই একটা বড় কারণ। এবং অনেকে তখন বলেন যে ভালোই তো ছিলেন দাদা, একজন না দুজন বোধহয় মন্তব্য করেছিলেন কয়েক মাস আগে, ভালোই তো করছিলেন দাদা, ওটা কি ভালো চললো না? মানে একটু কটাক্ষ করেই বলছেন। কিছু কিছু মানুষ থাকেন একটু কটাক্ষ করে বলতে খুব ভালোবাসেন, মানে অন্যকে চিমটি কেটে ব্যথা দিয়ে খুব আনন্দ পান। কিছু ধরনের মানুষ থাকেন, তারা আবার আধ্যাত্মিক চ্যানেলে দেখতেও আসেন, ঈশ্বরের নামও করেন। যাই হোক, ছেড়ে দিন। তো বিষয়টা হলো সেটা হলো এই ধরনের মন্তব্য করেন, তো তখন আমি কিন্তু বলি যে অবশ্যই পডকাস্ট ভিডিও মানুষের সামনে এক নতুন দিগন্তকে খুলে দিয়েছে। আর সাধক অলৌকিক রহস্য এই ধরনের একটা সুযোগকে নিয়ে অবশ্যই তার সদ্ব্যবহার করার চেষ্টা করছে, সৎ উদ্দেশ্যে। আমি তো মনে করি এটাই একটা উত্তর হওয়া উচিত। তো তাহলে কি চ্যানেলটা গ্রো করার কোনো পরিকল্পনা ছিল? গ্রো যে হবে সেটা তো প্রথমে বুঝতে পারিনি। গ্রো যে হবে আমি সেটা তো প্রথমে বুঝতে পারিনি। যেটা হয়তো পডকাস্ট ভিডিও চালু করার আগে আমার 28 দিনে দেখতেন 2 লাখ দর্শক, সেটা পডকাস্ট ভিডিও চালু করার পরে পৌঁছে গেল 5, 5.5, 6 লাখ দর্শক 28 দিনে। এটা তো না জেনে মানে একটা বিশাল টার্ন নেওয়া, এবং সেটা ভালো দিকে। সুতরাং চ্যানেল যে গ্রো করছে বা গ্রো করবে, আশা করি আপনাদের সাপোর্টটাও দরকার, এতে কোনো সন্দেহ নেই। অনেক মানুষই আপনাদের মধ্যে আছেন যারা নিজেদের জীবনের অলৌকিক ঘটনা এই চ্যানেলের কাছে দিয়ে সারা পৃথিবীর বুকে থাকা মানুষের কাছে ছড়িয়ে দিতে চান। প্রতিদিন অনেক ঘটনা সেরকম পাও তুমি, তো সেটা নির্বাচন করো কি করে? আর তাতে কোনো সমস্যা হয় না বা সমস্যার মুখে পড়োনি? এটা তো মানে মাঝে মাঝে খুব কি বলবো, এই বিষয়টা আমাকে খুব ভাবায়, এবং মাঝে মাঝে আমি খুব চিন্তায় পড়ে যাই। দেখুন, বিষয়টা হলো মানুষের সাথে অনেক ঘটনা কিন্তু রয়েছে। মানে ঈশ্বর যে একটা অতীন্দ্রিয় জগতের একেবারে বহু দূরের কোনো গ্রহের শক্তি, আমি মনে করি তা নয়। ঈশ্বর আমাদের চারিপাশে সবসময় রয়েছেন। তিনি কখনো কখনো ধরা দেন, অবশ্যই স্থানকাল পাত্র নির্বাচন তো তিনি করবেনই। সবার সামনে সবসময় যে তিনি প্রকট হন তা তো নয়। সেই রকমভাবেই কিছু মানুষের জীবনে ঘটনা থাকে, এবং সেই ঘটনাগুলো তারা প্রকাশ করতে চান। যেমন আমি দুটি ক্ষেত্রে দেখেছি যে উনি যখন আমাকে বলছেন আমি শেয়ার করতে চাই, আমি বললাম যে হ্যাঁ শেয়ার করুন, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি ভয়েস করে পাঠিয়ে দিন, আমি শুনে আপনাকে জানাবো যে সেটা গ্রহণযোগ্য হবে কি হবে না। তা তিনি আমাকে ভয়েস করলেন, খুব কষ্ট করেই ভয়েস করলেন, কারণ তাতে তার সময় গেছে, কারণ তিনি সংসারী মানুষ, সংসারে কাজও তো তার থাকে। হ্যাঁ, এবার আমাকেও শুনতে হয়েছে, আমাকেও 10টা কাজের মধ্যে তার সে কথাগুলো শুনতে হয়েছে। তারপরে যখন বললাম আপনারটা পছন্দ হয়েছে, আপনি বলুন কবে আসবেন, আমার কথা শুনে তিনি আকাশ থেকে পড়ছেন। আর আমি তো একেবারে আকাশ থেকে নয়, মহাকাশ থেকে পড়ছি। কেন এই কথা বলছি? কারণ তিনি বলছেন ক্যামেরার সামনে বসতে হবে, ক্যামেরার সামনে বলতে হবে, এটা তিনি ভাবেননি। যা বাবা, তাহলে এতক্ষণ ধরে কি বা আমাকে আপনি পাঠালেন, আর আমি বা কি শুনলাম? আসলে এখানে আমার একটা চিন্তাধারার ভুল আছে। তিনি হয়তো আমার কোনো পুরনো ভিডিও দেখেছেন যেখানে আমি ভয়েস ওভার করতাম ক্যামেরার পেছন দিক থেকে, তিনি সেইটা ভেবে হয়তো পাঠিয়েছেন যে এইভাবে লাইভ হয়তো করে দেবে, কিংবা জাস্ট ভয়েস ওভার করে ঘটনাটা বলে দেবে। এটা আমারও একটা হয়তো চিন্তাধারার ভুল। কিন্তু আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই আজকে এই ভিডিওর মাধ্যমে, যে এখন পডকাস্ট ভিডিওই হচ্ছে। আপনার ভয়েস ওভার করে যদি আপনার ঘটনা পছন্দ হয়, তাহলে কিন্তু ক্যামেরার সামনে এসে স্টুডিওতে এসে পডকাস্টে অংশ নিতে হবে। কারণ সত্যি কথা বলছি, একই ঘটনা আমি যদি ক্যামেরার পেছন দিক দিয়ে বলি না, সেটা ভিউজ হবে না, তাতে সত্যি ভিউজ হবে না। কারণ আলটিমেটলি আপনি যত বড়ই ঈশ্বর ভক্ত হন, যতই আধ্যাত্মিক উপলব্ধি আপনার পরতে পরতে থাকুক, দিনের শেষে ভিউজটাই আসল কথা। হ্যাঁ, দিনের শেষে ভিউজটাই আসল কথা ইউটিউবের টেকনোলজিতে, তাই। কিন্তু তার জন্য সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে নিশ্চয়ই নয়। এই কথাটা বলে দিলাম এই কারণেই, কারণ এই জায়গাটাতে আবার অনেকে খোঁচা মারতে পারেন, সেই কারণে এই জায়গাটাই বলে দিলাম
হ্যাঁ, কারণ এখন এই কমেন্টগুলো দেখে দেখে না অনেক কিছু ঢাল তরোয়াল তৈরি করেছি, এই কথার ঢাল তরোয়াল আর কি, বলে নিতে হয় যে জানি এই কথা বললে কি কথা আসতে পারে। এটা হয়তো এই সঙ্গে থাকতে থাকতে আমার হয়েছে। এটা ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, দুটোই। আমাকে কেউ এক্ষেত্রে দোষারোপও করতে পারেন, আমি নেব। আর যদি মনে করেন ঠিকই আছে, তাহলে তো ঠিকই আছে। তো নির্বাচনটা করি এইটা দেখে যে তার মধ্যে তার নিজস্বতা কতটা রয়েছে, এবং এবং সেখানে আমি এটা কখনোই মনে করি না যে সেখানে কোনো কিছু জল মেশানো আছে, অসম্ভব, থাকতেই পারে না। ভগবানের নামে মিথ্যে কথা বলতে আসবেন, অন্তত আমি একথা মানবই না, বিশ্বাসই করব না। কারণ আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই একটা সততা নিয়ে কিন্তু এই চ্যানেলে আসে। অন্তত আমি মনে করি যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেকেই খুব ভালো মানুষ। অন্য ধরনের মন মানসিকতার মানুষ না এই চ্যানেলে আসতে পারবেন, না এই চ্যানেলের সঙ্গে থাকতে পারবেন। অনেকে বেরিয়েও গেছেন, আমি জানি। যিনি থাকার ঠিকই থাকবেন, আর যিনি না থাকার কোনো একটা কোনো কিছুকে নিয়ে তিনি বেরোবেন, ঈশ্বরই তাকে রাখবেন না, সবচেয়ে বড় কথা। ঠিক আছে, সেই জন্য ওই জিনিসটা নিয়ে আমি দুঃখ পাই না। কেউ যখন বলেন আজকে থেকে আপনাকে আনসাবস্ক্রাইব করলাম, আজকে থেকে আপনার কোনো ভিডিও দেখব না, শেয়ার করব না, আমি মনে করি ভগবান রক্ষা করেছে আমাকে। সুতরাং যারা থাকার, যারা ভালোবাসার, যারা ভালোবাসেন এই বিষয়গুলোকে, তারা এমনিই বাসবেন, এমনিই থাকবেন। আমি সেই জন্য ওইটা নিয়ে ভাবি না, মাথাও ঘামাই না, এবং এটা নিয়ে কোনো আফসোস, দুঃখ, হতাশা আমি কোনো কিছুই অনুভব করি না। বরঞ্চ দেখি কেউ একজন আনসাবস্ক্রাইব করার পর 10 মিনিটের মধ্যে আরও 15 জন সাবস্ক্রাইব করেছেন। তখন আমি কি বলবো? তখন একটাই শুধু, ঈশ্বরকে ধন্যবাদ জানাই আবার দ্বিতীয়বার। তো সেই কারণে এই বিষয় নির্বাচনটা কিন্তু আমি সততার জায়গা থেকেই করি, এবং কোনো কোনো ক্ষেত্রে দর্শকের বুঝতে অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে খুব ভালো ঘটনা পেয়েছি, কিন্তু তিনি আসতে চাইবেন না বলে আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারি না। এই আফসোসটা কিন্তু সত্যিকারের, একদম হৃদয়ের মধ্য থেকে বলছি। যে ঘটনা উনি বলেছেন, সেই ঘটনা উনি পডকাস্টে এসে বলতে পারবেন না বলে কেউ জানতে পারলো না এই চ্যানেলের মধ্য দিয়ে। এই দুঃখ কিন্তু ভোলার না, থাকবেই। আবার কিছু কিছু ঘটনা আছে, আমি বুঝতে পারি যে একটা আশার ইচ্ছে, কিন্তু ঘটনা সেরকম নয়, আমার বলতে খুব কষ্ট হয়, আমি চুপ করে যাই। এইভাবেই নির্বাচনের মধ্য দিয়ে ভালো মন্দ মিশিয়ে চলতে হয়। তো আমাদের চ্যানেল সাধক অলৌকিক রহস্য এখন প্রায় 1,25,000 সাবস্ক্রাইবার পার করে গেছে। তো অনেকের মধ্যেই এই কোয়েশ্চেনটা হয়তো রয়েছে যে বারবার ভিডিওতে, পডকাস্টে বলা হয় যে মেম্বারশিপ জয়েন করার কথা। তো এই মেম্বারশিপ জিনিসটা কি, এবং এখনো অবধি কজন মেম্বার আছে? দেখুন, সাবস্ক্রাইবার 1,25,000, সাবস্ক্রাইব করা আর মেম্বারশিপ নেওয়া দুটো বিষয় কিন্তু আলাদা। এবং আমি জানি আপনারা বহু মানুষ এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল নন, খুব সঙ্গত কারণেই। আপনারা সাবস্ক্রাইবার কথাটা জানেন, কারণ সাবস্ক্রাইব আমি বুঝি একটা জিনিস সাবস্ক্রাইব করলাম, আমি তার মানে সহজ কথায় বলতে গেলে নথিভুক্ত দর্শক এবং শ্রোতা, যে আমি রয়েছি। ইউটিউব বুঝে নিল যে তুই সাবস্ক্রাইব করেছিস, তোর নাম রয়েছে যে সাবস্ক্রাইবার হিসাবে, এই ব্যাপার। তাহলে মেম্বারশিপ ব্যাপারটা কি? দেখুন, মেম্বারশিপ ব্যাপারটা খুব সহজ করে আপনাদের কাছে আমি মুখে বলার চেয়ে আমি বরঞ্চ একটা জায়গা থেকে সংগ্রহ করেছি, আমি একটু পড়ে শোনাচ্ছি, ভালো করে শুনুন। বলছে, ইউটিউব মেম্বারশিপ হলো চ্যানেল সাপোর্ট করার একটি বিশেষ ব্যবস্থা, যেখানে দর্শকরা মাসিক নির্দিষ্ট ফি দিয়ে কোনো চ্যানেলের মেম্বার হতে পারেন, এবং এর বিনিময়ে তারা সাধারণ দর্শকদের তুলনায় বিশেষ কিছু এক্সক্লুসিভ সুবিধা পান, যেমন কাস্টম ব্যাজ ও ইমোজি, মেম্বার্স অনলি ভিডিও বা লাইভ স্ট্রিম, বিশেষ পোস্ট, এবং কিছু ক্ষেত্রে সরাসরি ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগের সুযোগ, যার ফলে একদিকে ক্রিয়েটর নিয়মিত আর্থিক ও মানসিক সমর্থন পান, এবং অন্যদিকে মেম্বাররা চ্যানেলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা লাভ করেন। এই যে বিষয়টা আপনাদের সামনে বললাম, দরকার হলে আরেকবার চালিয়ে নিয়ে পরে শুনে নেবেন, যে মেম্বারশিপ করতে গেলে একটা ফিজের ব্যাপার আসছে, এবং এখানে অনেকে আমার প্রবল সমালোচনাও করেছেন, এবং সব ক্ষেত্রে তাদের সমালোচনার একটাই লক্ষ্য, অর্থ, অর্থ এবং অর্থ। যে সে কি, আপনি অর্থ দিয়ে যে মেম্বাররা মেম্বারশিপ নিয়েছেন তাদের জন্য ভিডিও ছাড়ছেন, কিন্তু ইউটিউবে তো এটা অনৈতিক কোনো কাজ নয়। ইউটিউবে তো মেম্বারদের জন্য আলাদা ফেসিলিটি দেওয়ার কথা বলা হয়েছে,
সেখানে আমি যদি মেম্বারদের জন্য আলাদা একটা ভিডিও, তাদের জন্য ডেডিকেটেড ভিডিও তৈরি করি, সেখানে কি আমার দোষ ধরা যায়? এবং আরেকটা জিনিস বুঝে দেখুন আপনারা, আমি এ যাবৎ প্রায় 600-র কাছাকাছি, আমি 600 হয়নি এখনো, মানে আজকে পর্যন্ত যতটা ভিডিও, 600-র কাছাকাছি নর্মাল ভিডিও তৈরি করেছি। মেম্বার কতজন? মাত্র আজ পর্যন্ত মোস্ট প্রবাবলি 20 জন। এবং মেম্বারশিপ নিতে গেলে কত টাকা দিতে হয়? খুব, মানে আমি কথা প্রসঙ্গে কথাগুলো আসছে বলেই বলছি, খুব মিনিমাম। একটা ক্ষেত্রে মাত্র 89 টাকা, একটা ক্ষেত্রে 299, আরেকটি ক্ষেত্রে 799। বলা বাহুল্য 799 কেউ নেয়নি না, 299 বোধহয় 2-1 জন নিয়েছেন, আর সবাই 89। এই করে তারা প্রতি মাসে মেম্বারশিপ রাখেন এবং একটা আর্থিক সুবিধা দেওয়ার জন্য। অনেক মেম্বার আছেন যারা আমাকে মুখে বলেন যে আপনার মেম্বারশিপ নিতে গেলে কি করতে হবে। আমি তাদের কাছে হাত জোর করি, বলি না 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 না, আপনাকে মেম্বারশিপ একদম নিতে হবে না। আপনি সাবস্ক্রাইবার হিসাবে রয়েছেন, দর্শক হিসাবে রয়েছেন, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট। কারণ নর্মালি যতটুকু মানে আমাকে জল গরম করার মতো ইউটিউব দেন বা ঈশ্বরের কাছ থেকে যতটুকু আমি ভাতা পাই, এই কথাটাই বলি আমি মনে করি আমার এই ক্ষুদ্র জীবনে এটাই যথেষ্ট। কারণ আবারও রিপিট করছি, ইউটিউবের উপার্জন দিয়ে আমার সংসার চলে না। সেই কারণে আমাকে কিন্তু মানে ওই ব্যাপারটা অতটা প্রবলভাবে না ভাবলেও চলে। কিন্তু যে 20 জন মেম্বার রয়েছেন, আজ যতদিন ধরে তারা মেম্বারশিপ নিয়ে রাখছেন, আজ পর্যন্ত কোনোদিন তারা এই দাবি করেননি, এই অভিযোগ করেননি, এই অনুযোগ করেননি আমরা আপনার চ্যানেলের মেম্বার, আমাদের জন্য কি সুবিধা আপনি রেখেছেন। কোনোদিন তারা আমাকে বলেননি। মানে তারা একটা মুগ্ধতা থেকে, একটা ভালোবাসা থেকে ঈশ্বরের প্রতি, এবং এই যে মেম্বারশিপের জন্য তারা প্রত্যেক মাসে নির্দিষ্ট পেমেন্ট করেন, তারা ঈশ্বরের কথা ভেবেই করেন। আমার এই মুখটা দেখে করেন না, আমার ভূমিকা দেখেও করেন না। ঈশ্বরের প্রতি তাদের এটা একটা নিঃস্বার্থ ভালোবাসা। তাহলে তাদের প্রতি কি আমার কোনো দায়বদ্ধতা থাকতে নেই? যারা যারা অনলি মেম্বারশিপ ভিডিও দেখার জন্য তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে লাস্টে কমেন্টের শেষে লিখে দিয়ে দেন ছি ছি ছি, এতটা ধিক্কার পাওয়ার মতো কাজ কি আমি করেছি? একটু নিজেরা হিসাব করুন তো। আপনারা কমেন্ট করেছেন, কমেন্টে অনেক কিছু লিখতে পারতাম, মনে করছেন না আমি কমেন্ট অত লেখা সম্ভব নয়, আমার কথাটা আমি আপনাদের সরাসরি বলবো। আপনারা সরাসরি বলেছেন, আমিও সরাসরি বলবো। আমি সরাসরি কথা বলতে ভালোবাসি। এই যে টোটাল মেম্বারশিপের ব্যাপারটা বললাম, কতটা নৈতিক আর কতটা অনৈতিক, যেখানে 550টা নর্মাল ভিডিওর মধ্যে মাত্র একটা ভিডিও মেম্বারশিপের জন্য রেখেছি বলে আপনারা আমাকে ধিক্কার জানিয়ে ছিচিখারে ভরিয়ে দিয়েছেন। এতটা জঘন্য কাজকে আমি করেছি? আমি সেটা জানতে চাই, আমি সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই। কারণ মেম্বারশিপের জন্য তাদেরও তো একটা দাবি থাকে। তারা হয়তো আলাদা করে সুবিধা পাওয়ার জন্য মেম্বারশিপ নেননি, কিন্তু আমার দিক থেকে ক্রিয়েটার হিসাবে একটা দুটো ভিডিও কি তাদের জন্য আমি ডেডিকেট করতে পারি না? এবং সবচেয়ে বড় কথা, মেম্বারদের জন্য ভিডিও দেওয়ার পর পরে সেটা আমি পাবলিক করে দিই। যেমন চন্দ্রনাথির ভিডিওটা আমি পাবলিক করে দিয়েছি, কারণ প্রথমত তারা সুবিধা নিয়েছেন বলে শুধু তারাই দেখেছেন, তারপরে তো সবাই দেখেছেন, এবং দেখেছেন বলেই তো কমেন্টটা করার সুযোগ পেয়েছেন। যতক্ষণ মেম্বারশিপ ছিল কোনো সুবিধা নাই। এবং সবচেয়ে বড় কথা, আরেকটাও কথা বলি আপনাদের, মেম্বারশিপ ভিডিওতে যখন আমি কোনো ভিডিও নিয়ে যাব, তখন ইউটিউব সেটাকে কোনো অ্যাডই দেবে না। মানে মেম্বারশিপ ভিডিও দেওয়া মানে আমার দিক থেকে লস। বরঞ্চ আপনাদের জন্য যখন পাবলিক করব, তখন সেখানে যদি বলেন অ্যাড আসবে, সেখানে রেভিনিউ জেনারেট হবে। এবারে হিসাব করুন, আপনারা যে কথা ভাবছেন, যা হিসাব করেছেন, যা কমেন্ট করেছেন, কতটা আপনাদের জন্য উচিত হয়েছে। তো আর আমি কি বলবো, এটা মনে করবেন না যে আপনাদের আবার আমি সমালোচনা করছি, আমি বাস্তবটা তুলে ধরছি। আপনারা কেউ কেউ যেমন সোজাসুজি কথা বলতে ভালোবাসেন, আমিও কথাটা বললাম সেই সোজাসুজি, যাতে কি বলুন তো, মানে তেতো কথায় কষ্ট নেই। আপনি সোজা বুঝিয়েছেন, আপনাকেও সোজাটা আমি বুঝিয়ে দিলাম যে আসলে ফ্যাক্টটা কি। কেউ যখন আমার কথা ভেবে মাসে মাসে কিছু এই চ্যানেলকে আর্থিকভাবে কিছু সহায়তা করার চেষ্টা করছেন, আমার কি তাদের দিকে আলাদাভাবে
একটু দৃষ্টি দেওয়া উচিত নয়? আপনার মানবিকতা কি বলে, আপনার দৃষ্টিভঙ্গি কি বলে? সেই দিক থেকেই যে প্রশ্নটা তুই করলি যে 1,25,000 সাবস্ক্রাইবারের তো রয়েছে, আলাদা করে মেম্বারদের জন্য কেন দেওয়া, কি জন্য, কি ব্যাপার, আমি সেটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম আর কি। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি মেম্বারদের জন্য ভিডিও বানিয়ে অনলি ফর মেম্বার্স কোনো লাভই হচ্ছে না তাহলে। হিসাব করে তো তাই, কিন্তু আমি লাভ ক্ষতি দেখে তো কাজ করি না। এটা একটা অধিকার মেনে নেওয়া বা একটা অধিকারকে বজায় রাখার প্রচেষ্টা মাত্র। এখানে তর্ক বিতর্ক সবকিছুকে দূরে সরিয়ে রেখে আসুন না। আপনারা যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা শুধু যারা মেম্বার রয়েছেন, অবশ্যই তারা সাবস্ক্রাইবারও বটে, প্রত্যেকের জন্য একটু ভাবি। আমরা প্রত্যেকের জন্য একটু ভাবি। প্রথমে অবশ্যই মেম্বারদের জন্য দু একটা ভিডিও আসবে, সেটা কিন্তু পরে পাবলিক করে দেওয়া যায় কি না সেটা অবশ্যই, কিন্তু এতগুলো কথার পর অবশ্যই সেখানে একটা জায়গায় আসা যায় যে হ্যাঁ, সেটা করা যায় কিনা, সেটা অবশ্যই আমরা ভেবে দেখব সেটা করা যায় কিনা। তো ইউটিউব সোশ্যাল মিডিয়া একটা ভাস্ট প্ল্যাটফর্ম। এখানে প্রতিনিয়ত যে শুধু ভালো কমেন্টসই আসে তা না, প্রচুর হেড কমেন্টসও আসে। কারণ সব জায়গায় তো আর শুধু ভালো জিনিস হয় না, খারাপ জিনিস আর খারাপ কমেন্টসও আসবে। তুমি টিচিং প্রফেশনে আছো, ইউটিউবার হলে এইসব হবেই। তো তাহলে তুমি ইউটিউবে রয়েছো কেন, আর পরিস্থিতিটা সামাল দাও কি করে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন, মানে খুব বাস্তববাদী প্রশ্ন। দেখুন, আমি যেখানে ক্লাসে বলি তোমার ভাবভঙ্গি ঠিক করো, কথাবার্তা ঠিক করো, তোমার আচার আচরণ ঠিক করো, সেখানে আমাকে এইগুলো আমার সামনে চলে আসে, আমাকে এগুলো সহ্য করতে হয়। আসলে সহ্য করতে হবে, কারণ সহ্য করতেই হবে। যখন তুমি সমাজ মাধ্যমে ঢুকেছো, তখন তোমাকে সব রকম পরিস্থিতি ফেস করতে হবে, সেখানে অ্যাডজাস্ট করে নেওয়া ছাড়া উপায় নেই। বিশেষ করে দেখুন, অ্যাডজাস্ট করতে করতে কিন্তু একটা জায়গায় তৈরি হয়ে যায়, কিন্তু সব অন্যায়কে আমি কিন্তু সবসময় প্রশ্রয় দিইনি। এতে বলতে গেলে আমার লাভের চেয়ে অনেক ক্ষতিই হয়েছে। অনেকেই ছেড়ে ছুড়ে বেরিয়ে গেছেন আমার সঙ্গে সহমত হতে না পেরে, কারণ বেরিয়ে যাওয়া ছাড়া অ্যাকচুয়ালি তারপর আর কিছু করার থাকে না। কারণ আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে হেডস কমেন্টগুলোকে হয় রিমুভ করে দেওয়া হয়, অথবা সেক্ষেত্রে যেটা হয় ইউটিউব সেগুলোকে তার টেকনিক্যালভাবে সেগুলোকে ডিজলভ করে। আমি কিন্তু উত্তর দিই, মানে কথায় যখন দেখি কথা বলা উচিত আমি কথা বলে যাই। সে একটা কথা বললো, আবার আমি একটা রিপ্লাই দিলাম, সে একটা রিপ্লাই দিল, আমি রিপ্লাই দিলাম, কারণ আমি তো সন্তুষ্ট হতে পারছি না, আমি তো মানতে পারছি না কথাটাকে, আমি তো মানতে পারছি না। তো সেই দিক থেকে কিন্তু আমি এই রিসেন্ট একটা মেম্বারশিপের জন্য প্রথম ভিডিও গেছিল, তো তারপরে সেটা ছিল চন্দনা চ্যাটার্জির একটা ট্রান্সের ভিডিও আর কি, ট্রান্স মোডে তিনি এসেছিলেন, মহাপুরুষরা এসেছিলেন। তা অনেকে অনেক অনেক হেড কমেন্ট করেছেন। তো যেদিন আমার ভিডিওটা বেরোলো, তার পরের দিন সকালবেলা দেখি দিদি মানে একটা কাগজ বা 3টে কাগজে ওনার নিজের এই কমেন্টগুলো পড়ে একটা মতামত দিয়েছেন। মানে চন্দ্রনাদি অতটা ইউজার ফ্রেন্ডলি নন সোশ্যাল মিডিয়ায়, হয়তো কমেন্ট সেকশানে কী করে যেতে হয় সেটা জানেন না, বোঝেন, তিনি আমাকে বলেছেন। তা আমি ভাবলাম সেইটা যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, একেবারে চন্দনাদির বলা যায় জবাব। চন্দনাদির যে ঘটনাগুলো শুনে অনেকে বিরূপ মন্তব্য করতেই পারেন, সে অধিকার তাদের রয়েছে। সেইখানে চন্দনাদির কিছু বলার আছে। এই হেড কমেন্ট প্রসঙ্গে আমি চন্দনাদির সেই জায়গা আপনাদের সামনে একটু তুলে ধরবো, এবং সেটা আমি প্রিন্ট করে এনেছি। তিনি লিখেছেন, এটা উনি বলেছেন ওনার ভিডিওর পরিপ্রেক্ষিতে, এবং সেক্ষেত্রে উনি এতটাই মানে এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল নন যে কী করে যেতে হয়, তাই ওনার লিখে দেওয়া জিনিসটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। যে একটা মানুষ যে জায়গা থেকে এসছেন, সেই জায়গা থেকে তিনি সোশ্যাল মিডিয়া সহ্য করতে পারছেন না, এমন বিভিন্ন ধরনের কমেন্ট আসছে। কিন্তু আমি তো বললাম যে দিদি, আমি এটা জানতাম যে এটা এরকম হবে, তাই যে কদিন মেম্বারশিপের জন্য রেখেছিলাম আপনি একটু শান্তিতে থেকেছেন, কিন্তু যখন আজকে আমি সেটা অল পাবলিক করে দিলাম, দেখুন অবস্থাটা কি হতে শুরু করেছে। তা দিদি বললেন, হ্যাঁ তো তা তো ঠিক, তা তো হবেই। আমি বললাম ঠিক আছে, তাহলে সেগুলোকে, সেই কমেন্টগুলোকে কি আমি রিজলভ করে দেবো, আউট করে দেবো? বলে না না, ওগুলো আসুক, থাকুক, লোকে দেখুক, এবং আমি যে উত্তরগুলো দিচ্ছি সেই কমেন্টের সাথে মেলাক। দিদি লিখেছেন, সাধিকা বলতে যা বোঝায় আমি নিজেকে অতটা উচ্চ স্তরের বলে মনে করি না, তবু নিত্যকার অভ্যাসে জপ তপের বাঁধনে
কিংবা পূর্ব জন্মার্জিত কিছু ক্রিয়াকর্মের প্রভাবে কিছু কিছু নতুন বার্তা আমার জীবনে এসে যায়, কারোর কাছে বাহবা পাওয়ার জন্য নয়, আমার নিজের মনে জমে থাকা অসীম জিজ্ঞাসার উত্তর পেতে আমি উদ্গ্রীব হয়ে থাকি। অলৌকিক সাধন রহস্য এমন একটি চ্যানেল, মানে এখানে উনি চ্যানেল নামটা ভুল করেছেন, এতটাই মানে জিনিসটার মধ্যে উনি ঢুকে গেছেন। সাধক অলৌকিক রহস্য আসলে উনি লিখেছেন অলৌকিক সাধন রহস্য এমন একটি চ্যানেল যে চ্যানেলে মানুষ তার অভিজ্ঞতা ব্যক্ত করে, নিজের জীবনের দ্বার খুলে দেয় সবার কাছে। বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতে দুলতেই একদিন লৌকিক থেকে অলৌকিক জগতের সন্ধান পেয়েছিলাম। শুধু সেই কথাটা জানাতেই হাজির হয়েছিলাম যে জগতে এমন ঘটনা ঘটে এই হানাহানির কলিযুগে, অবিশ্বাস্য বটে, তবে এই উপলব্ধি সত্যিও বটে। নাটক করে যদি কিছু পুরস্কার বা অর্থকড়ি পাওয়া যেত, তবু মানুষের সার্থকতা হতো নিজেকে জাহির করে। লাভের মধ্যে কিছু অবিশ্বাসী মানুষের বিদ্রূপ আর নোংরা ইঙ্গিত। যারা দর্শক ছিলেন এই ভিডিওটির, তাদের কাছে আমার একান্ত বার্তা এই যে আগে নিজেকে পরিশীলিত করুন। আপনার অভিজ্ঞতার সীমা কতটা সংকীর্ণ সেটা প্রমাণ করবার মধ্যে কোনো বাহাদুরি নেই। আমি সাগর দেখিনি বলে সাগরের অস্তিত্বকে অগ্রাহ্য করলে তা আমারই মূর্খামি, তাই না? কথা প্রসঙ্গে বলি, রাম ঠাকুর, শ্যামাচরণ লাহিড়ী, অন্যান্য যাঁদের মতো মহাসাধকদের ধরা হয় তাদের ক্রিয়াকলাপ অনেক উচ্চ স্তরের। তাঁদের নিয়ে উপহাস করার মতো ধৃষ্টতা দেখানোর যোগ্যতা আমারও নেই। এদের সঙ্গ পেতে হলে তাঁদের প্রতি একান্ত আত্মসমর্পণ দরকার। জগতের সাধারণ চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এঁরাও খোঁজেন উৎকৃষ্ট আত্মা। তাই পরপারে থেকেও তাঁরা বারে বারেই ছুটে আসেন অনন্ত সত্যকে প্রকাশ করতে। আপনারাও চেষ্টা করুন কাউকে নিচে না নামিয়ে বরং নিজেকে উচ্চে ওঠানোর চেষ্টা করুন। ধন্যবাদ, চন্দনা চ্যাটার্জি। প্রিয় দর্শক, এটা উনি লিখেছেন। আপনাদের কাছে কতটা কিভাবে এই বার্তাটা গেল সেটা আপনারা নিজেদের ভেতরেই তার স্পন্দনটা বুঝবেন। এখানে আমার অযথা নাড়াচাড়া করে কোনো লাভ নেই। কিন্তু এই যে তুই প্রশ্নটা আমাকে করলি, হেড কমেন্ট আসে, এই ধরনের বিভিন্ন জিনিস আসে, ইউটিউব এই সম্পর্কে সচেতন। আপনারা জানলে অবাক হবেন যে ইউটিউবে এমন অনেক সিস্টেম আছে, বিভিন্ন শব্দ ব্লক করা যায়, খারাপ শব্দ ব্লক করা যায়। ইউটিউব নিজের কিছু শব্দ রেখেছে বিভিন্ন ভাষা নির্বিশেষে, যে শব্দগুলো প্রয়োগ করলেই তাকে ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, মানে নাম দিয়ে দেয় ওখানে। তো তার নামটা ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। আমি তো জানি না তিনি কমেন্ট করেছেন, মানে এমন কমেন্ট করেছেন আমার সামনে আসার আগে ইউটিউব ওটাকে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং এই যে কমেন্টের সাথে লড়াই করা, ছায়ার সাথে যুদ্ধ করার মতোই ব্যাপার হতে পারে, কিন্তু সবসময় সব কমেন্টকে আমি কিন্তু মূল্যহীন মনে করি না। সমালোচনা মানেই কিন্তু শত্রুতা নয়, সমালোচনা বরং মানুষকে রেকটিফাই করে। আমিও নিজেকে অনেক রেকটিফাই করেছি আপনাদের বিভিন্ন রকম পরামর্শের মধ্য দিয়ে। কখনো সেই রেকটিফিকেশন আপনাদের থেকে এসছে একেবারে নলেন গুড় মাখিয়ে, আবার কখনো কখনো সেটা এসছে ঝাল লঙ্কা দিয়ে। কিন্তু আমি দেখার চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি সত্যি সত্যি আমি কোন অবস্থায় আছি সেটা বোঝার। আপনাদের মাধ্যমেও আমি অনেক উপকৃত হই আপনাদের কথার মধ্য দিয়ে। আজ যে এই অ্যাঙ্গেলে বসেছি, সবচেয়ে বড় কথা কোনো একজন ভাইয়ের পরামর্শে, যে দাদা এইভাবে আপনি বসেন, এইভাবে বসলে কিন্তু মানে পুরো মুখটা এদিকে ঘুরে যায়, একটু অ্যাঙ্গেল করে কিন্তু যদি বসা যায়, তো সেরকম ব্যবস্থা আজ কিন্তু প্রথম করলাম সে ভাইয়ের কথায়। সেই ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মাঝে মধ্যে অনেক ভিডিওতে দেখা যায় যে সাধক অলৌকিক রহস্যের এক একটা ভিডিওর কমেন্ট সেকশনে বিশেষ করে যে বিতর্কের ঢেউ ওঠে। মানে মাঝে মধ্যে মনে হয় যে একদিকে সাধক অলৌকিক রহস্য চলে এসছে আর অন্যদিকে সেই বিতর্কের বড় ঢেউ। তো এটা কেন হয়? হ্যাঁ, এ কথাটা তুই ঠিকই বলেছিস। সেটা তুই আমাকে তো দেখে মানে দেখছিস, যেহেতু তুইও বুঝতে পারিস আমার হাবভাব কিংবা ব্যস্ততার মধ্যে তার একটা ছাপ পড়ে। হ্যাঁ, এ কথা ঠিক যে সাধক অলৌকিক রহস্যের বেশ কিছু ভিডিও বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল বা এখনো হচ্ছে। এবার বিতর্ক তো চিরকালই সব কিছুকে নিয়ে রয়েছে। বিশেষ করে আমাদের দেশে ধর্মকে নিয়ে নত জানু হয়ে সব কিছুকে স্বীকার করে নেওয়ার লোকের সংখ্যা যেমন যথেষ্ট,
স্বীকার না করে নেওয়া লোকের সংখ্যা কম নয়। এবার এই জিনিসগুলো ফালতু, এই জিনিসগুলো বুজরুকি, এই জিনিসগুলো খারাপ, এই ধরনের মন্তব্যগুলো বিতর্কের পর্যায়ে পড়ে না, কিন্তু বিতর্কটা সেইখানে পড়ে যেখানে তথ্যভিত্তিক সমালোচনা করা হয়, যেখানে তথ্যটাকে সামনে এনে বলা হয় কই এরকম তো কখনো শোনা যায়নি, কই এরকম তো কখনো আমরা জানতাম না। এই ধরনের কথাগুলো তখন বিতর্ক সৃষ্টি করে। এক্ষেত্রে একটা কথা আমি বলতে পারি, বুঝলি, যে আমাদের জানার কিন্তু কোনোদিন কোনো শেষ নেই। আমি যদি জ্ঞানগঞ্জ নিয়েই কথাটা বলি, কারণ বিতর্কটা মূলত জ্ঞানগঞ্জ নিয়ে ভিডিও তৈরি থেকেই শুরু হয়েছিল। জ্ঞানগঞ্জ নিয়ে গোপীনাথ কবিরাজের বই একদম অথেন্টিক, যারা খবর রাখেন তারা জানেন। এবং জ্ঞানগঞ্জ নিয়ে কিছু ধারণা আমাদের রয়েছে। সাধক অলৌকিক রহস্য চ্যানেল আমার মনে হয় সেই চ্যানেল যেখানে জ্ঞানগঞ্জ নিয়ে ভিডিওর সংখ্যা সর্বাধিক। একথা আমি আগেও বলেছি, নতুন কিছু কথা এটা নয়। সেই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে আমার চ্যানেলে জ্ঞানগঞ্জ সম্পর্কে সঠিক কথা তুলে ধরার বইপত্র থেকে ভিডিও আগে তৈরি হয়ে এসছে, সেখানে নতুন কথা যখন আসছে, সেখানে নতুন এবং পুরনো দর্শক উভয়ই কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে পড়ে যান। তাহলে এক্ষেত্রে চ্যানেলের ভূমিকাটা কোথায় থাকে, আমার ভূমিকাটাই বা কোথায় থাকে? অবশ্যই দায়িত্ব আমি নিজে অস্বীকার করতে পারি না, চ্যানেলও পারে না, কিন্তু এক্ষেত্রে আমার একটা দৃষ্টিভঙ্গি কাজ করে। সেই দৃষ্টিভঙ্গিটা হলো এই: কোনো একটা বহুল প্রচারিত বিষয় নিয়ে যখন অজানা কোনো কিছু আমার সামনে আসে, আমি তখন আগের জানা বিষয়গুলোর ভিত্তিতে তাকে অস্বীকার কখনো করি না। আমি মনে করি হয়তো জানা ছিল না জানতে হবে, শোনা ছিল না শুনতে হবে। আমার মতে এটা কিন্তু একটা ভালো অভ্যাস। আমি যেটা এতদিন ধরে জেনে এসছি, আজ 10 বছর ধরে জেনে এসছি, 5 বছর ধরে জেনে এসছি, তার বাইরেও কি কিছু থাকতে পারে না? জানার পরিধি বিশেষ করে জ্ঞানগঞ্জ নিয়ে এতটাই কি সীমাবদ্ধ? তার মধ্যে আমার বিশ্বাসের এরিয়াটা বড় নাও হতে পারে, সেটা আমার জানার কারণে হতে পারে। আরেকটা কারণেও হতে পারে রক্ষণশীলতার কারণে। রক্ষণশীলতা একটা বড় এক্ষেত্রে ভূমিকা পালন করে। যতটুকু জানি তার বাইরে কিছু থাকতে পারে না, যতটুকু আমি জানি তার বাইরে কিছু থাকতে পারে না। আচ্ছা ঠিক আছে, থাকতে পারে না, কিন্তু যেটা বলছে শুনি না। এবার তাকে যদি আমি না মানতে চাই, আমাকে কান ধরে ঘাড় ধরে হাত পা বেঁধে তো কেউ রাখেনি যে ভাই তোমার স্বীকার করতে হবে, নাহলে তুমি এখান থেকে আজ বেরোতে পারবে না। ব্যাপারটা তো তাও নয়। এবার কথা হলো, তাহলে আপনি কেন এই জিনিসটা আনেন? আপনি যখন জানেন, অনেকে বলতে পারেন যে আপনি যখন এত অথেন্টিসিটি নিয়ে জ্ঞানগঞ্জ নিয়ে কাজ করেছেন, আপনি কেন জ্ঞানগঞ্জ নিয়ে অন্যরকম কথাবার্তাগুলোকে সাপোর্ট করছেন, এটাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন? ব্যাপারটা তা নয়। পডকাস্ট ভিডিওতে লোকে আসছে, নিজের কথা বলছে, তার তো বলার অধিকার রয়েছে। এবার সেই কথাটা গ্রহণ করব কি করব না, সেটা তো আমার শিক্ষা, সংস্কার, চেতনা, বিশ্বাস, তার উপর নির্ভর করছে। কোনো কিছু শুনলেই সেটা যে আমার মধ্যে প্রবেশ করে সংস্কারে পরিণত হবে তা তো নাও হতে পারে। যিনি গ্রহণ করবেন করবেন, আর যিনি গ্রহণ করবেন না তাকেও মোস্ট ওয়েলকাম। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে যেমন এই বিষয়গুলো রয়েছে, আরও যদি বলেন জ্ঞানগঞ্জটা শুধু নয়, আরও অনেক বিষয় রয়েছে। 550 ভিডিও তো চারটিখানি কথা নয়। আর অলৌকিকতাকে না মানার মানুষের সংখ্যা কিন্তু প্রচুর। মানে ভারতবর্ষের মতো একটা আধ্যাত্মিক জায়গায় ধর্মীয় অলৌকিকতাকে অস্বীকার করার মানুষ প্রচুর রয়েছেন। সেরকম একটা জায়গায় এইরকম কন্টেন্ট নিয়ে কাজ করব আর বিতর্ক হবে না, এটা তো দিবা স্বপ্ন। সুতরাং বুঝতেই পারছিস যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমি আসতে চাই কিংবা না চাই, বিতর্ক আমার পিছু ছাড়ে না। এবং সেটাকে আমি চেষ্টা করি নিজের মতো করে বোঝানোর, বলার, এবং কিন্তু কাউকে আমার বোঝানোর দায়িত্ব নয়। একজন পরিপূর্ণ ম্যাচিউরড মানুষকে আমি বা বোঝাতে যাব কেন? তিনি বা আমার কথা শুনবেন কেন? তার তো নিজের মধ্যে একটা সঞ্চয় রয়েছে, তিনি তার সঞ্চয় নিয়ে বিচারটা করতে পারেন যে হ্যাঁ ভাই, এই কথাটা শুনলাম সঠিক নয়, আমার মনে হয় এটা হওয়া উচিত। কিন্তু এইরকম মন্তব্য আমি খুব কম পেয়েছি যে এই জিনিসটা নিয়ে আমি এত কিছু জানতাম, এটাও জানলাম, হতে পারে, থাকতেও তো পারে। মন্তব্য করেছেন,
কিন্তু এই রকম টাইপের মন্তব্যটা খুব অল্প। আসলে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া এটা এক জিনিস, সংস্কারটাকে বিশ্বাসে পরিণত করা এটা আরেক জিনিস। আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ব্যক্তিগত সংস্কার, বিশ্বাস, চেতনা এগুলো কাজ করে কোনো কিছুকে গ্রহণ করব কি করব না। এই ক্ষেত্রে বিতর্কের ক্ষেত্রেও তাই। এবং এটা আমি যতদিন আছি এই সাধক অলৌকিক রহস্য চ্যানেল নিয়ে বিতর্ক থাকবেই, বিতর্ক পিছু ছাড়ে না। বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। আপনারা কি এটা বোঝেন? বিতর্ক আমার ব্যক্তিগত জীবনকেও ক্ষতিগ্রস্ত করে, আমার ব্যক্তিগত জীবনকেও রক্তাক্ত করে, আমার ব্যক্তিগত জীবনকেও অস্থির, চঞ্চল করে তোলে। কারণ আমি বেসিক্যালি শান্তিপ্রিয় মানুষ। যদি শান্তিপ্রিয় মানুষ না হতাম, অন্তত সাধক সাধিকাদের নিয়ে তো কাজ করতে আসতাম না। কারণ মনে, দেহে, আত্মা একটা শান্ত ভাব না থাকলে ঈশ্বরকে ডাকা যায় না। এটা যথেষ্ট পরিমাণে আমাকে চঞ্চল করে, আমাকে খুব ডিস্টার্ব করে। কিন্তু তা সত্ত্বেও এটাকে নিয়ে চলতে হয়। কারণ মানুষকে আপনি কত বোঝাবেন যে ভাই আপনি না মানতে পারেন, মানবেন না, কিন্তু কথাটা একটু বুঝে শুনে বলুন। এটা আপনি কতজনকে বোঝাবেন? আর আপনার কথা সে শুনবেই বা কেন? কারণ সে তো অন্য জিনিস নিজের মধ্যে ভরে নিয়ে আপনার চ্যানেলে এসে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। এখানে আপনার কিচ্ছু করার নেই। সেই কারণে আমি বিতর্ক চাই বা না চাই, বিতর্ক চাই তো নয়, বিতর্ক আমার পিছু ছাড়ে না। তো তুমি কি এই বিতর্কগুলো এনজয় করো? না না না, আমি তো বলেছি যে এটা আমাকে যথেষ্ট পরিমাণে কি বলবো, চঞ্চল করে, অস্থির করে। সোজা কথায় ভালো লাগে না, বরঞ্চ ভালো লাগে যে যখন কেউ জিনিসটা সঠিক মূল্যায়ন করেন। যেমন একজন দর্শক, একজন ভদ্রমহিলা, মানে তিনি আমার, মানে কি বলবো, একেবারে খড়গহস্ত হয়ে আমার সঙ্গে তর্ক বিতর্কে জড়ালেন এবং চ্যানেল ছেড়ে বেরিয়েও গেলেন। মানে তিনি লাস্টে একটা কথা আমাকে বলেছিলেন, ও আচ্ছা, সবাই আপনাকে ভালো ভালো কথা বলে আপনি ভেবেছিলেন আমিও বলবো না, আমি বলবো না। মানে কথাটা শুনে মনে হলো যে বোধহয় তার বিশাল কিছু আমি ক্ষতিগ্রস্ত করে দিয়েছি। মানে বিশাল কিছু ক্ষতি আমার দ্বারা তার হয়ে গেছে। মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করা মানে আপনি সমাজের শত্রুতে পরিণত হতে বাধ্য। আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করুন, ঈশ্বরকে নিয়ে কাজ করছেন, খোল করতাল বাজাচ্ছেন, আজ না হোক কাল আপনি গণশত্রুতে পরিণত হবেন। কিন্তু গণশত্রুতে পরিণত হওয়ার জন্যই কি আমি 2022 সালের 23শে অক্টোবর আপনাদের সামনে এসেছিলাম? গণশত্রুতে পরিণত হওয়ার জন্য তো রাতের ঘুম, দিনের কাজকর্ম স্যাক্রিফাইস করে এই চ্যানেলের এতদিন ধরে আমি টেনে আনিনি। ভাবেন কি এই সমস্ত কথা? মনে হয় ভাবেন না। দু একজন হলেও ভাবতে পারেন, কিন্তু বেশিরভাগই ভাবেন না। আপনারা হয়তো ভাবেন সাধক অলৌকিক রহস্য আর চন্দন চক্রবর্তী আধ্যাত্মিক ভালো ভালো কিংবা ব্র্যাকেটে বিতর্কিত ভিডিও তৈরি করার মেশিন, হয়তো এটা ভাবেন। তার মধ্যে অনেক সহানুভূতিশীল মানুষও রয়েছেন, যাদের থেকে না চাইতেও, সেই যোগ্যতা অর্জন না করা সত্ত্বেও আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, মানবিক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। তাদের কাছে তো অবশ্যই আমি কৃতজ্ঞ। তো এত হেড কমেন্টস পাও, অবশ্যই সেটা মতের অমিল হয় বলেই। তো তুমি সেটার সাথে জড়াও কেন? আর তোমার তো তাতে চ্যানেলে আরো ক্ষতি হয়, তুমি জড়িয়ে পড়ো, বা কেন জড়াও তুমি? অবভিয়াসলি, অবশ্যই আমার এতে চ্যানেলের ক্ষতি হয়, সেই অর্থে তো ক্ষতি হয়। কিন্তু জড়াই শুধু একজনের কথা ভেবে, জড়াই শুধু একজনের কথা ভেবে আর কিছু মানুষের কথা ভেবে। আমি যখন বুঝি সে মানুষটির গায়ে লাগছে, কষ্ট হচ্ছে, কিংবা ঈশ্বরেরকে অনুভবটা আমার ব্যক্তিগত অনুভূতি স্তরে যখন থাকে, তখন বুঝি তাকে নিয়ে এই কথাগুলো বোধহয় বলা উচিত নয়, তখন না চাইলেও জড়াতে হয়। তখন ক্ষতিটাকে আমি ক্ষতি মনে করি না। যেমন এই যে মেম্বারশিপের ভিডিও, আমার কি দরকার মানুষের এত গালিগালাজ সহ্য করার? আমি তো আগেই বলেছি যে মেম্বারশিপের ভিডিও আমি বুঝে শুনেই দিয়েছি। তাদের অধিকার রয়েছে, তার অধিকার কথা আমি হরণ করতে পারি না। 550টা ভিডিওর মধ্যে কথায় কথায় ধরে নিলাম 550টাই তো আপনাদের জন্য। একটা ভিডিও একটু আলাদা করে তাদের দিয়েছি বলে এত গালিগালাজ,
এতটা বোধহয় আমার প্রাপ্য ছিল না, যতটা যিনি যা বলেছেন। এটা অন্তত আমার দিক থেকে কিন্তু একটা অনুযোগ রইল, আমি অভিযোগ বলছি না, অনুযোগ রইল। তা সুতরাং সব কিছুকে মেনে নিয়েই জড়াতে হয়। তবে বেশিরভাগ সমজদার ইউটিউবার, সমজদার মানুষ জিনিসগুলোকে এড়িয়ে যান। আমি অত চালাক চতুর সমজদার নই, আমি খুব ভোতা বুদ্ধির মানুষ, সেই কারণে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ি। হয়তো প্রিয় জিনিসটিকে আগলে রাখার জন্য, প্রিয় ইমোশনটাকে তার যথোপযুক্ত সম্মানজনক স্থানে রাখার জন্য সেই বিতর্কতে জড়িয়ে পড়ি, ক্ষতিকে স্বীকার করেও। তো এখন অবধি আমরা হেড কমেন্টস নিয়ে অনেক কথা বলছি। আমার লাস্ট একটা কোয়েশ্চেন হেডস কমেন্ট নিয়ে, যে অনেকে এই কথাটা বরাবর বলে থাকে যে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে ধর্ম নিয়ে ব্যবসা করা হয়। এই ব্যবসা ওয়ার্ডটা তারা ইউজ করে থাকেন। তো তোমার কি মত? আমি কালকেই একজনকে উত্তর দিলাম, যখন উনি আমাকে এই কথাটা বলছেন। আসলে আমি নিজের কথা বলছি, আমি অত পুণ্যবান কেউ নই, খুব পাপী মানুষ। তো উনি যখন বলছেন যে আমি কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার উপার্জন আরও বৃদ্ধি হোক, ব্যবসা আরও শ্রীবৃদ্ধি হোক, এই কথাটা যখন বলছেন, মানে আমি আলটিমেটলি কথাটা নিজের ভাষায় বললাম, বিষয়টা ছিল তাই। এবার আমি তো ভাবছি যে কথাটা আমার প্রশংসা করে বললো নাকি আমাকে একটু ব্যাকাভাবে বলল। আমি মনে করলাম যে যাক, ঠিক আছে, যেহেতু শুভাকাঙ্ক্ষী কথাটা বলেছে, তিনি হয়তো ভালোই চান, আমি এ কথাটাই ধরলাম। তখন আমি তাকে লিখলাম, ধন্যবাদ আপনাকে, আপনি চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করুন। উপার্জন কথাটা না বললেই হতো। যদি সঠিক পথে চলি, সঠিক কাজ করি, ঈশ্বর খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবেন, এই কথাটা দিয়ে শুরু করলাম। আসলে ব্যবসা কথাটার মধ্যে আমাদের একটা ঘৃণা কাজ করে, তাই না? তাই ধর্মের সঙ্গে ঠিক যায় না, মানে ভালো অর্থে যায় না। উপার্জন কথাটা একটা স্বার্থবুদ্ধির সঙ্গে জড়িত, তাই না? ধর্মের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে যায় না, সত্যি তো যায় না, মানে সাদা বুদ্ধিতে যায় না। কিন্তু এটাও তো ঠিক, এই যে আপনাদের সামনে এত ঘন্টা ধরে আমি কথা বলছি, আমার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে, শ্বাস বায়ু প্রবাহিত হচ্ছে, তার জন্য কিছু খাদ্য দরকার। সেইটার জন্য তো আমাকে খাদ্য ক্রয় করতে হবে। এবং সাথে এ কথাটাও আমি আবার তৃতীয়বার বলি, ইউটিউবের উপার্জনে আমার সংসার চলে না, আমার নিজস্ব পেশা রয়েছে। সেই কারণেই এই ব্যবসা কথাটা আপনি আপনার অর্থে বলছেন, অবশ্যই তো আমি কিছু পাচ্ছি। দেখুন, আজ যদি আমি না পেতাম, আমাকে যারা চেনে তারা কি বলতো জানেন? ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। বলুন, এ কথা আমাকে বলতো কিনা, কেউ না কেউ বলতো কিনা, আমার সামনে বা পেছনে, ধরুন পেছনেই বলতো কিনা? তাহলে উপার্জন যদি কিছু করি, অবশ্যই শুধুমাত্র মুখ দেখিয়ে নয়, আপনাদের কিছু সমৃদ্ধ করে। আবার উপার্জন যদি নাও করি, না ছাড়বেন আপনারা, না ছাড়বেন আমার সামনে বা পেছনে বলছে যারা, তারা। তাহলে সেই গল্পটার মতো হয়ে গেল না, গাধার গল্পটা। গাধার পিঠে চড়ে গেলেও বলছে, দেখো লোকটা কি নিষ্ঠুর, নিষ্ঠুর, দেখো দেখো দেখো, একটা গাধা তার পিঠের ওপর চড়ে যাচ্ছে। আবার লোকের কথা শুনে সে যখন গাধার পিঠ থেকে চড়ে হেঁটে যাচ্ছে, তখন কিছু লোক বলছে, দেখ কি বোকা, একটা গাধা থাকা সত্ত্বেও হেঁটে হেঁটে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো? তাহলে আপনারাই এবার বলুন আমার কি করা উচিত। আপনারা যদি বলেন আপনি ছেড়ে ছুড়ে সব দিন, চ্যানেল বন্ধ করে দিন, অনেকেই চান চ্যানেলটা বন্ধ হয়ে যাক, চান, অবশ্যই চান, আমি জানি, সেটাই চাওয়াটা স্বাভাবিক। কারণ পৃথিবীতে সবাই আপনার বন্ধু হবে তা তো নয়, পৃথিবীতে সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হবে তা তো নয়, হতেও পারে না, হতেই পারে না। ঈশ্বরের মতো পবিত্র, সবার প্রতি সমান দৃষ্টিসম্পন্ন মানুষেরও তো শত্রু থাকে, আপনি আমি তো কোন ছাড়। তা সুতরাং সবকিছু মেনে নিয়েই চলতে হয়। আমি এটুকু মনে করি, আমি যখন কাউকে বলি যে কিছু পাই, বলে পাই তো, ঈশ্বর আমাকে ভাতা দেয়। আমি বেতন কথাটাও বলি না, উপার্জন কথাটাও বলি না, ব্যবসা কথাটাও বলি না। কারণ ব্যবসা কথাটা কি খুব নিষিদ্ধ। আপনারা বলবেন ধর্মের ক্ষেত্রে নিষিদ্ধ, ঠিক আছে, ধর্মের ক্ষেত্রে নিষিদ্ধ বলছেন। আজ যদি আমার কথা বলার শক্তি না থাকে, আমি খাদ্য না পাই, আপনাদের সামনে এই কথাগুলোকে আমি বলতে পারবো? তাহলে তার জন্য কি দরকার?
শৃঙ্খলাটাকে স্বীকার করতে হবে। বাঁচার জন্য যে চেন, যে শৃঙ্খলা, এটা হলে এটা হয়, ওটা হলে ওটা হয়, সুতরাং এইটা হয়, এই শৃঙ্খলাটাকে যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু সমস্ত বিতর্কের সমাধান হয়। হ্যাঁ, দেখতে হবে শৃঙ্খলাটার মধ্যে যেন সততা থাকে। আমি এইটুকু আশা করতে পারি। হ্যাঁ, লোকটা শুধু শুধু এসে এমন কিছু আমাকে দিয়ে গেল যেটা আদৌ আমাকে সমৃদ্ধ করলো না, কোনো কাজেই লাগলো না। ইউটিউব তো আর অত কিছু বোঝে না যে লোকটা কি দিচ্ছে না দিচ্ছে, দেখছে যে অনেকক্ষণ ধরে ভিডিও দেখছে, সুতরাং দাও এর ভিডিওতে অ্যাড এবং এ উপার্জন করুক। ব্যাপারটা কিন্তু তা নয়। ইউটিউব হয়তো আমার ভাষা বোঝে না, কিন্তু তার অনেক বোঝার সিস্টেম আছে। সেগুলো বলতে গেলে আরও 2 ঘন্টার ভিডিও আপনাদের সামনে বসতে হবে, 2 ঘন্টা একটা ভিডিও তৈরি করে আপনাদের সামনে বসতে হবে, সেটা তো করবো না। এটুকু বলতে পারি, বোকা কেউ নয়, না বুঝে কেউ কোনো কাজ করে না, ঈশ্বরও করাচ্ছেন না। তিনিও জানেন কাকে কিভাবে কোন কাজটা করানো উচিত এবং কাকে কতটুকু কি দেওয়া উচিত। আপনারা চাইলেও তিনি দেবেন, না চাইলেও তিনি দেবেন। আপনারা চাইলেও তিনি যদি মনে করেন দেওয়ার নয়, মাথা খুঁটে মরে গেলেও তিনি দেবেন না। সুতরাং আপনারা এই যে ধর্ম, ব্যবসা, উপার্জন কথাটা বলুন, বলে অনেকে মজা পান, শান্তি পান, মনে করেন মনের আঁশ ঝেড়ে ফেললাম এই কথাটা বলে। আপনাদের কথাটা কথা থেকে যায়, ঈশ্বরের কাছে সেটা কতটা পৌঁছায়, আমাকে সেটা যতটাই না বিদ্ধ করুক না কেন, সেটা ঈশ্বর বিচার করবে। আমি তো এইটুকুই বলতে পারি। তোমার কি মনে হয় যে তুমি সফলতা লাভ করেছো বা তুমি সফল হতে পেরেছো কিনা? সফলতা কথাটা এত ছোট কিছু নয়, সফলতা কথাটা অনেক গভীর। আমি তো এমন চ্যানেলও দেখেছি 5 লাখের ওপর সাবস্ক্রাইবার, 6 লাখ 7 লাখও হতে পারে, ভিডিও দিলে 500 থেকে 600-র বেশি ভিউজ আসে না। আপনি কি বলুন, এবার বলবেন। আমি কিন্তু চ্যানেলের নামও করলাম না, ঠিকানাও বললাম না, উদ্দেশ্য বিধেয় কিচ্ছু বললাম না। আপনারাও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন, আমিও চোখ রাখি। সুতরাং আমি হাওয়ায় ভাসিয়ে কথাটা যতটা বলা সম্ভব বললাম। আমার তো সাবস্ক্রাইবার এখনো 2 লাখই হয়নি, 1.5 লাখই হয়নি, তো 2 লাখ অনেক দূরের কথা। সেখানে 6 থেকে 7 লাখ বা 10 লাখের কাছাকাছি কোনো চ্যানেল যখন ভিডিও দেওয়ার পরে 2 মাসে 500 ভিউজ হয়, তার কষ্ট কতটা একটু বুঝে দেখেছেন? তাহলে সফল আমি, এই কথাটা কি আমি বলতে পারি? কোনোদিনও বলতে পারবো না, বলা উচিতও নয়। বরঞ্চ এই কথাটা বলতে পারি, সফল নয়, মানুষের কাছাকাছি কতটা যেতে পারছি, ঈশ্বরের বার্তা কতটা পৌঁছে দিতে পারলাম। দিনের শেষে বরঞ্চ ইউটিউবে একটা ভিডিও ছেড়ে এই কথাটা ভাবাই ভালো। তাই সফলতা কথাটা আমার মনে হয় এক্ষেত্রে প্রাসঙ্গিক নয়, বরং মানুষের কাছে পৌঁছানো, মানুষকে কোনো নতুন বার্তা দেওয়া, ঈশ্বর সম্পর্কে তাদের বিশ্বাস, আস্থা, চেতনাকে আরো বৃদ্ধি করা, কতটা করতে পারলাম। যদি মনে করেন কিছুটা হলেও করতে পেরেছি, সফলতা সেইখানেই রয়েছে। এর বেশি আমি কি বলতে পারি। আমরা ভিডিওর একদম শেষের দিকে পৌঁছে গেছি। তো একটা কোয়েশ্চেন ছিল যে চ্যানেলটার ভবিষ্যতের পরিকল্পনা কি, মানে কি করবে আর চ্যানেলটাকে নিয়ে ভবিষ্যতে? ভবিষ্যতে চ্যানেল নিয়ে পরিকল্পনা আমার যে বড়সড় কিছু রয়েছে সেটা আমি এখনই বলছি না, নেই। হয়তো বলার ভঙ্গি পাল্টাতে পারে, বলার পরিবেশ পাল্টাতে পারে। আপনারা যেমন আজকে এই স্টুডিওটা দেখছেন, এই স্টুডিওটা তো আজ থেকে 5-6 মাস আগেও ছিল না। তা এটাও তো একটা পরিকল্পনার অঙ্গ। আজ যে আমরা এখানে বসে কথা বলছি, কাজ করছি, মানে যখন আমি আপনাদের বলি প্রথম ভিডিও শুরু করেছিলাম, এই মেয়ে তার সাক্ষী, এখানে হয়তো আমি এখনো সেই দেওয়ালে দাগগুলো রয়েছে, জানেন তো, দেওয়ালে হয়তো সেই আমি লাইট ফোটার জন্য স্ক্রুড্রাইভার দিয়ে ফুটো করেছি, সেই দাগগুলো এখনো রয়েছে। কিংবা ক্যামেরা ঝোলানোর জন্য, ক্যামেরা স্ট্যান্ড করার জন্য একটা জায়গা করেছি, মুখে কথা বলছি, বাইরে হয়তো কোনো শব্দ হচ্ছে, মানে সে একটা খুব খারাপ অবস্থা। এবং তখন কিছু হয়তো 2-1 দিন পর বলে দেওয়া হলো এখান থেকে সরো, এখান থেকে সরাতে হবে, এই যাতায়াতের পথে এইভাবে এইসব কাজকর্ম করা যাবে না। আমি খালি উদ্বাস্তুর মতো ঘুরে বেরিয়েছি বাড়ির এই প্রান্ত থেকে সেই প্রান্ত, কোথায় গেলে একটু আপনাদের সঙ্গে কথা বলতে পারবো।
দেখুন ঈশ্বর কিন্তু সেটাও পূর্ণ করেছে। আজ এই মানুষটাকে নিয়ে খারাপ কথা বললে বিতর্কে জড়াই, কেন জড়াই জানেন তো? এই মানুষটার প্রতি, মানুষ বলবো না, এই মহাশক্তিটার প্রতি একটা গভীর কৃতজ্ঞতা আমার কাজ করে। যেই মহাশক্তিটা না থাকলে আজ এ প্রান্ত থেকে ও প্রান্ত, আজ বারান্দা থেকে গলিঘর, কাল গলিঘর থেকে ব্যালকনিতে ছুটে বেড়াতে হতো এদিক সেদিক, পারতাম না একটু নিশ্চিন্তে আপনাদের সাথে বসে কথা বলতে। আজ অন্তত যেখানে বসে কথা বলছি, কার দান এই সমস্ত? অবশ্যই আপনারা রয়েছেন সঙ্গে। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে তো আপনারাও রয়েছেন মহাশক্তি, মহাকাল। এবং একজন আমাকে প্রস্তাব করেছিলেন কিছুদিন আগে যে যারা দর্শক রয়েছেন তাদের নিয়ে যদি একটা সম্মেলনের আয়োজন করা যায়। আমি তো এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং গেলাম না না না, সেটা আমি ভাবতে পারি না, কারণ আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা আসবেন, তারা হয়তো প্রশ্ন করবেন যে মশাই 3 বছর ধরে সাধক অলৌকিক রহস্য চালাচ্ছেন, 1.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, কালকে 2 লাখ হবে, বলুন তো দেখি একটা সংস্কৃত শ্লোক। আমি তো মশাই কুনো ব্যাগের মতন ঘ্যাঙর ঘ্যাঙর করতে করতে উল্টে পড়ে যাব। অত সাহস আমার নেই। আপনাদের সামনে বসে 2-4টে কথা বলি, মানুষজনকে নিয়ে এসে তারা বলেন, এই যথেষ্ট। হ্যাঁ, আমি যেটা বললাম, একটা সময় ভিডিওর পেছনে বসে কথা বলতাম, ভিডিও রেকর্ডিং শুনতেন, আজ সামনে বসেছি। ভবিষ্যৎ পরিকল্পনা তখন চেঞ্জ হয়ে এখন এখানে এসছে। প্যাটার্ন যদি চেঞ্জ হয়, নতুন প্যাটার্ন যদি ইউটিউবে আসে প্রকাশ করার, ভিডিও প্রকাশ করার, সেই চেষ্টাটাই ভবিষ্যৎ পরিকল্পনা। অর্থাৎ সময়ের সঙ্গে চলা, সময়ের সঙ্গে চলা, এটাই বলতে পারেন আলটিমেট একটা কথা। সময়ের সাথে চলতে হবে এবং ঈশ্বরের নামগান করতে হবে আপনাদের সাথে নিয়ে। অন্তত সাধক অলৌকিক রহস্যের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আপনারাও এটা বুঝেছেন, আর আমি তো উপলব্ধি করেছি। এটুকুই বলা যায়। একদম লাস্ট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি। কোয়েশ্চেনটা হলো গিয়ে, তোমার মতো এরকম অনেকে ইউটিউব চ্যানেল খুলতে চায়, এবার তাদের জন্য কি বার্তা? এটা তো একটা সব ক্ষেত্রেই একটা শেষ প্রশ্ন আসে যে দায়িত্বটা কি। অবশ্যই একটা দায়িত্ব থেকে যায়। সমাজ মাধ্যমে এসছি, আজ আছি কালও তো নাও থাকতে পারি, আমার চ্যানেল নাও থাকতে পারে, আমি নিজেও না থাকতে পারি। মশাই আমি কে যে সবসময় আপনাদের সামনে এসে মুখটা দেখাবো? তো সুতরাং আমিও ফুরুত হয়ে যেতে পারি। কিন্তু কথা যেটা, সেটা হলো যতক্ষণ সেই ফুরুত না হচ্ছি, না আমি হচ্ছি, না আমার চ্যানেল হচ্ছে, কিছু বার্তা দেওয়ার দায়িত্ব থেকে যায়। হ্যাঁ, এটাকে আবার কেউ একটু অহংকার, অহমিকা, বড়সড় ভাব দেখানোর বিশেষণে বিশেষিত করবে না দয়া করে। বিশেষ ব্যাপারটা হলো এই, মানুষের আরো বেশি করে আধ্যাত্মিকতা প্রচারে প্রসারে অগ্রসর হওয়া উচিত। কিছুদিন আগেই এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখলো যে দাদা এই এই ব্যাপার, আমারও চ্যানেল ছিল, ওর 2টো চ্যানেল ছিল, একটা 24,000 সাবস্ক্রাইবার আর একটা বোধহয় 13-14,000 সাবস্ক্রাইবার। তা আমাকে বলছে যে আপনার এই কথা খুব ভালো লাগে ইত্যাদি ইত্যাদি, 10টা মানুষ যেমন বলে তেমন। তা আমাকে যখন আমি বললাম তুমি তোমার ভিডিওর লিঙ্কটা পাঠাও তো, ভিডিওর লিঙ্কটা আমাকে পাঠালো, দেখলাম একটা 24+ সাবস্ক্রাইবার, 24,000, আর একটা 14,000। আমি তো ওকে রীতিমতো বকাবকি করলাম, বললাম তুমি করেছো কি? 24,000 সাবস্ক্রাইবার কম নাকি? 14,000 সাবস্ক্রাইবার কম নাকি? বলে না বহুদিন ভিডিও দেওয়া হয় না, ও সাংবাদিকতা পড়েছে, কোনো একটা হাউস দিয়ে কাজ করতো, তো এখন হয়তো অন্য কিছু করে, কিন্তু চ্যানেলটাকে ওইভাবে ফেলে রেখেছে, আধ্যাত্মিক চ্যানেল, বাংলা আধ্যাত্মিক চ্যানেল। আমার শুনে খুব খারাপ লাগলো। না না, এটা তুমি একদম ঠিক করনি, একদম তুমি ঠিক করনি, তোমার নতুন ভিডিও আমি দেখতে চাই, ইমিডিয়েট তোমার নতুন ভিডিও আমি দেখতে চাই। আমি জানি না সে আমার কথা শুনেছে কিনা। তা ভাই, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু এখনো যদি নতুন ভিডিও না তৈরি করে থাকো, তুমি কিন্তু তৈরি করো। অনেক টেকনিক্যাল কথা আছে যেটা এখন এই প্রসঙ্গে বলার কোনো প্রয়োজন নেই, কারণ ইউটিউব জিনিসটাই একটা টোটাল টেকনিক্যাল জিনিস। কেউ ধর্মের ভেলায় ভাসতে পারেন, কেউ অন্য কোনো ভেলায় ভাসতে পারেন। আলটিমেটলি ইউটিউব হলো একটা টেকনিক্যাল প্ল্যাটফর্ম। টেকনিক মেনে কাজ করলে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেই ব্যাপারটা কি, টেকনিক্যাল ব্যাপারটা কি, সেটা তো অন্য জিনিস, এটা তো আর সহজ কথায় বলার ব্যাপার নয়। তো বিষয়টা হলো যেটা, সেটা হলো এই যে আরো এগিয়ে আসতে হবে,
আধ্যাত্মিকতাকে তুলে ধরার জন্য নতুন প্রজন্মের কাছে। শুধুমাত্র সাধক অলৌকিক রহস্যের পার্সেন্টেজ, যেটা দর্শকদের পার্সেন্টেজ, বেশিরভাগই 40+, 50+, 60+, 70+, ইভেন 80+ মানুষও রয়েছেন। আমার কি বলবো, হিসাব সেটা বলছে। কারণ ইউটিউব স্টুডিওতে অনেক হিসাব দেখা যায়, সেখানে আছে। কম বয়সীরা নেই কেন? কম বয়সীরা আছে, কিন্তু তারা কিন্তু অলৌকিকতার টানে আসেন। কম বয়স থেকে মানুষের মনে ভক্তিভাব জাগবে, ব্যাপারটা কি খুব স্বাভাবিক? আছে, ব্যতিক্রম তো আছেই। মানুষের বয়স যত বাড়তে থাকে, ভক্তিভাবটা বাড়তে থাকে। সেই জন্য বয়স্ক মানুষদের সংখ্যা, এজেড মানুষের সংখ্যা সাধক অলৌকিক রহস্য বা এই ধরনের চ্যানেলগুলোতে একটু বেশি। এটা সাধারণ কারণ। কিন্তু প্রসারিত হওয়া উচিত সকলের মধ্যে। আলটিমেট বিষয়টা কি খারাপ? হ্যাঁ, আপনারা বলতে পারেন অলৌকিকতা একটা অনিশ্চিত ব্যাপার নিয়ে আপনি কথা বলেন, যার কোনো প্রমাণ নেই, যার কোনো কি বলবো শিকড় নেই, কোনো প্রমাণ নেই, সেটা নিয়ে আপনি কথা বলেন। এই আছে, ওই আছে, সেই আছে, কই আছে? প্রমাণ দেখাও। ধর্মকে আপনি প্রমাণ করবেন। ধর্ম কথাটার মানে কি? যা ধারণ করে। ধর্ম কথাটার মানে হলো যা ধারণ করে। এবার সেই ধারণের বিভিন্ন পর্যায় রয়েছে। ধর্মশাস্ত্রের কথা বলে, ধর্মতত্ত্বের কথা বলে, ধর্মজ্ঞানের কথা বলে, ধর্ম মানবিকতার কথা বলে, ধর্মীয় আধ্যাত্মিক উপলব্ধি, অলৌকিকতার কথাও বলে। সবকিছু নিয়ে কাজ করতে তো আমি বসিনি। সুতরাং একটা পর্যায়ে আমাকে বেছে নিতে হয়েছে, সেটা হলো অলৌকিকতা। তাই চ্যানেলের নাম সাধক অলৌকিক রহস্য। যারা জেনে বুঝে এই নামটা মাথায় রেখে এই ভিডিও দেখতে বসেন, তাদের কাছে বিষয়টা স্বাভাবিক লাগে। আর যারা জাস্ট ভিডিও এসছে দেখতে বসলাম, তাদের কাছে তো একটু অন্যরকম লাগবেই। তা সেই জন্য আমার কথা অনেক আছে। সমাজ মাধ্যমে যখন এসছি, সোশ্যাল মিডিয়ায় যখন এসছি, সব কিছুর সঙ্গেই চলতে হবে, মানিয়ে চলতে হবে। না হলে ভাই তুমি টিকে থাকতে পারবে না। সহ্য শক্তি প্রবল হতে হবে। তাহলে শুধু ইউটিউব কেন, কোনো সোশ্যাল মিডিয়াতেই তুমি থাকতে পারবে না। এটা হলো বড় কথা। তা আমি সমস্ত কথা আজকে বললাম এই প্রথম এই ভূমিকায় আপনাদের সামনে, এবং এই ভূমিকায় আমাকে অবতীর্ণ হতে সাহায্য করেছে চিরশ্রী চক্রবর্তী। আমি যতদিন আছি এই চ্যানেল আশা করি ঈশ্বরের আশীর্বাদে থাকবে, এবং আপনাদের সহযোগিতায়, ভালোবাসায়, ঘৃণায়, অভিশাপে, যাই বলুন, এই চ্যানেলটা যেন টিকে থাকে। আর যদি মনে করে ভবিষ্যতে চিরশ্রী এই চ্যানেল চালাবে, এই চ্যানেলটা হয়তো সে টেকনিক্যালি পারবে না, কিন্তু অন্য চ্যানেল যদিও কখনো খোলে, অবশ্যই কিন্তু ওকে সাপোর্ট করবেন। আজ এইটুকু বলে এই দীর্ঘ ভিডিওতে আপনাদের অনেক বিরক্তিকর কথাবার্তা শুনিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি চন্দন চক্রবর্তী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।